আসসালামু আলাইকুম। মিশন হ্যাকার্স বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে লিনাক্সে আপনি কমান্ড লাইন প্র্যাকটিস করতে পারেন। লিনাক্সে যে গুরুত্বপূর্ণ কমান্ডগুলো রয়েছে, আপনি কিভাবে সেখানে ফ্লুয়েন্ট হবেন, কিভাবে ফ্লেক্সিবল হবেন, ওই বিষয়গুলোর উপরে নিয়ে আমরা আজকে কাজ করব। এখন শুরুতেই বলি যে লিনাক্সে আপনি যে কমান্ডগুলো প্র্যাকটিস করবেন, এই কমান্ডগুলো কিভাবে বুঝবেন যে কোন কমান্ডগুলো আসলে আপনার প্র্যাকটিস করতে হবে। এক্ষেত্রে মাথায় রাখবেন যে আপনারা আমাদের যেহেতু অধিকাংশই উইন্ডোজ ইউজার, উইন্ডোজে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো যদি আপনি লিনাক্সে করতে পারেন তাহলে বুঝবেন যে আপনার লিনাক্সের কমান্ড সম্পর্কে কিছুটা আইডিয়া আছে। তাহলে শুরুতে আমরা দেখবো যে কিভাবে আপনি হচ্ছে লিনাক্স এনভায়রনমেন্ট ব্যবহার করে উইন্ডোজে যে কাজগুলো করেন সেই কাজগুলো আপনি করতে পারছেন। যেমন কোন একটা ফাইল তৈরি করা, ফাইল নেভিগেট করা, ফাইল কোন জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা, ফাইলের মধ্যে কোনো কিছু রাইট করা, কোন ফাইল ডিলিট করা, কোন ফাইল মুভ করা, কোন একটা সফটওয়্যার ইনস্টল করা, অথবা কোন একটা সফটওয়্যারকে ডিলিট করে দেওয়া, অথবা কোন একটা রিপোজিটরি থেকে ক্লোন করে নিয়ে আসা, অথবা এক্সি ফাইলকে পারমিশন দেওয়া। যত রকম কাজ আছে নরমালি আমরা উইন্ডোজে যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো আমরা ফার্স্টে দেখবো। তো এই জন্য আমরা দেরি না করে শুরু করে দেই আমাদের কমান্ড লাইনের যে ইন্টারফেসটা আছে সেটা কিভাবে ব্যবহার করব। তো এখানে আমার কালি লিনাক্সের এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছেন। তো কালি লিনাক্স এনভায়রনমেন্ট আমরা চলে আসছি। তো কালি লিনাক্স ইনস্টল যদি আপনার না থাকে কিভাবে ইনস্টল করবেন ভিডিও ডেসক্রিপশনে আপনি লিংক পেয়ে যাবেন। কিভাবে কালি লিনাক্স আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে ইনস্টল করবেন। তো এখন আমাদের শুরুতে যাইতে হবে হচ্ছে আমাদের টার্মিনালে। আমরা যেহেতু কালি লিনাক্স বা লিনাক্স অপারেটিং সিস্টেমের মেন পারপাসই হচ্ছে টার্মিনাল বেস কাজ করা। তো আমরা শুরুতে দেখব টার্মিনাল আসলে কিভাবে কাজ করতে হয়। আপনি টার্মিনালে সরাসরি যে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক বক্স যেটা দেখা যাচ্ছে, এখানে আপনি ক্লিক করে টার্মিনাল ওপেন করতে পারেন। অথবা হচ্ছে আপনি শর্টকাট ব্যবহার করতে পারেন কন্ট্রোল ওয়াল্টার টি, যে আমি ওখানে প্রেস করার সাথে সাথে আমার টার্মিনালটা ওপেন হয়েছে। তো আমি হচ্ছে কেটে দিচ্ছি, আমি হচ্ছে কন্ট্রোল ওয়াল্টার টি বাটন যদি আপনি চাপেন তাহলে দেখবেন আপনার সামনে একটা এরকম ইন্টারফেস খুলছে যেটাকে আমরা টার্মিনাল বলছি। এখন এই টার্মিনাল লেখাটা অনেক ছোট দেখা যাচ্ছে, ফন্ট সাইজ দেখা যাচ্ছে অনেক ছোট। এখন এই ফন্ট সাইজ গুলো আপনি বড় করবেন কিভাবে, ছোট করবেন কিভাবে, এই জন্য আমরা একটা কমান্ড রয়েছে সেটা হচ্ছে শর্টকাট, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস প্লাস চাপলে আপনি দেখবেন আপনার এই যে টার্মিনালের যে ফন্ট যেটা আছে এগুলো বড় হয়ে যাচ্ছে। তো এবং আপনি যদি ছোট করতে চান তাহলে কন্ট্রোল মাইনাস মাইনাস, তাহলে আমাদের যখন ফন্ট সাইজকে আমরা বাড়াবো তখন হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস প্লাস, আর যখন আমরা ছোট করব কন্ট্রোল মাইনাস মাইনাস। তাহলে আমাদের কিভাবে কমান্ড লাইনে আমরা ফ্লেক্সিবল হওয়ার জন্য, ভালোভাবে দেখার জন্য কিভাবে ফন্ট সাইজ বাড়াইতে হয় কমাইতে হয় এটা আমরা দেখছি। এবার আমি যদি এখানে কোনো একটা জিনিস টাইপ করি, এ বি সি ডি অথবা ন্যানো এই ধরনের কোনো একটা কমান্ড যদি আমি এখানে লিখি, দেখতে পাচ্ছেন আমার এখানে কালারফুল লেখা আসতেছে। এবিসিডি আমি মানে ব্ল্যাকের মধ্যে গ্রিন লেখা আসতেছে, তো দেখতে কিছুটা ভালো দেখা যায়। তো এক্ষেত্রে আপনারা চাইলে থিম চেঞ্জ করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনাদের এই যে ফাইল যেটা আছে ফাইল অপশনে ক্লিক করতে হবে। আপনি ফাইল টার্মিনাল ওপেন করার পর ফাইলে চলে যাবেন। ফাইলে ফাইলে কি প্রিফারেন্স যেটা দেখতে পাচ্ছেন প্রিফারেন্সে চলে যাবেন, এবং এই যে এখানে দেখেন গ্রিন অন ব্ল্যাক লেখা আছে কালার স্কিম। এই যে কালার স্কিম যেটা আছে এখানে গ্রিন অন ব্ল্যাক, আপনার অন্য কিছু সিলেক্ট করা থাকতে পারে, আপনি গ্রিন অন ব্ল্যাক সিলেক্ট করবেন। এই যে এখানে অ্যাপ্লাই বাটন চাপবেন, এরপরে ওকে করবেন, দেখবেন এটা গ্রিন অ্যান্ড ব্ল্যাক হয়ে গেছে। তাহলে আমরা আবার একটু আমাদের টার্মিনালটা বড় করে নেই, কন্ট্রোল শিফট প্লাস প্লাস টার্মিনালের ফন্ট গুলা। এখন আমরা তো দেখলাম যে আসলে কিভাবে আপনি টার্মিনালের যে ফন্ট রয়েছে ফন্টের কালার চেঞ্জ করবেন, কিভাবে হচ্ছে ফন্ট বড় করবেন, কিভাবে ছোট করবেন। এখন আমাদের মাঝে মাঝে মাল্টিপল টার্মিনাল দরকার হয়। এখন যদি আপনার মাল্টিপল টার্মিনাল দরকার হয় তখন কিভাবে কাজ করবেন। তো মাল্টিপল টার্মিনাল যদি দরকার হয় তখন আপনি সরাসরি এই যে এখানে আবারও ক্লিক করে আপনি নতুন টার্মিনাল নিতে পারেন। তো দেখেন যে আমার এখানে 212 নামে দুইটা টার্মিনাল চলে আসছে। তো আমি চাইলে দুইটা টার্মিনাল আমি আলাদা আলাদা করে এভাবে ইউজ করতে পারি। তো শর্টকাট হচ্ছে আপনি যদি এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল যেতে চান আপনার কার্সরটাকে এই লিনাক্স এর উপরে রাখতে হবে। আপনি আবার এই যে উপরে রাখেন ভিএমআর যেটা আছে ভিএমআর উপরে রাখলে কিন্তু টার্মিনালের আমরা একটা থেকে আরেকটা সুইচ করার জন্য এই শর্টকাটটা ব্যবহার করব। অল্টার ট্যাব ওটা কিন্তু কাজ করবে না। তো এই ক্ষেত্রে আপনি যদি লিনাক্স এনভায়রনমেন্টে কার্সরটা রাখেন, রাখার পর কন্ট্রোল অল্টার ট্যাব বাটন চাপলে আপনি একটার পর একটা টার্মিনালে মুভ করতে পারবেন। যেমন আমি এই টার্মিনালে কিছু একটা লিখে ফেলতেছি, তো আমি যদি অপর আর একটা টার্মিনাল যেটা আছে আমি যদি ওখানে মুভ করতে চাই আমি অল্টার ট্যাব বাটন চাপবো, আমি সাথে সাথে ওই টার্মিনালে মুভ করতে পারবো। তাহলে আপনার মাল্টিপল টার্মিনালে কিভাবে কাজ করবেন এটা একটা ওয়ে। এখন মাঝে মাঝে দেখা যায় যে আমার মানে প্রত্যেকটা টার্মিনাল পাশাপাশি রাখতে হয়। তো ওই ক্ষেত্রে আপনি কি করবেন, ওই ক্ষেত্রে আপনি চাইলে এই যে ছোট করে দিতে পারেন টার্মিনাল একটা আরেকটার সাথে ছোট করে, এই যে বাইরে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনি টার্মিনাল ছোট করে দিচ্ছেন, দিয়ে হচ্ছে আপনি একটাকে এই পাশে রাখছেন আরেকটাকে এই পাশে রাখছেন, এবং এভাবে হচ্ছে আপনি কাজ করতেছেন। এভাবে দেখা গেছে এভাবে রেখে আপনি একটার সাথে আরেকটা কাজ করতেছেন। তো এটা আসলে খুবই বাজে, মানে বাজে প্র্যাকটিস বলা চলে। তো আপনি দেখেন একসাথে দুইটা টার্মিনালে কাজ করতে পারছেন। আমাদের মাঝামাঝি যখন আমরা ইথিক্যাল হ্যাকিং সেক্টর নিয়ে কাজ করি তো অধিকাংশ ক্ষেত্রে আমাদের মাল্টিপল টার্মিনাল নিয়ে কাজ করতে হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় দুইটা টার্মিনাল আমি এভাবে ব্যবহার করতে পারছি।
তো এটা আসলে বাজে প্র্যাকটিস বলা চলে, কারণ এভাবে আপনি বারবার এটাকে মিনিমাইজ করবেন, ম্যাক্সিমাইজ করবেন, এরপর হচ্ছে অ্যাডজাস্ট করবেন। এটা আসলে মানে অপটিমাইজ সলিউশন না। তো এই ক্ষেত্রে আমরা যে পদ্ধতি অবলম্বন করব সেটা হচ্ছে, তাহলে আমি আবারও বলছি, আমরা মাল্টিপল টার্মিনাল কিভাবে ব্যবহার করতে পারি। টার্মিনাল স্প্লিট করে আমরা ব্যবহার করব। এখন হরিজন্টাল স্প্লিট রয়েছে আর একটা হচ্ছে ভার্টিক্যাল স্প্লিট। তাহলে আমরা আবারও বলছি, শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার টি বাটন চাপলে আমাদের টার্মিনাল চলে আসবে। তো টার্মিনালটা আমি পুরোটা ম্যাক্সিমাইজ করে নেই, এবং এবার আমি চাচ্ছি যে টার্মিনালটাকে আমি কন্ট্রোল শিফট প্লাস প্লাস করলাম, টার্মিনালের ফন্টগুলো বড় হবে। তো আমি চাচ্ছি যে আমার টার্মিনালটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে ভার্টিক্যালি। তো এই ক্ষেত্রে আমার কি করতে হবে, কন্ট্রোল শিফট আর বাটন চাপতে হবে। আপনি যদি কন্ট্রোল শিফট আর বাটন চাপেন, দেখবেন টার্মিনালটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। তার মানে এখানে আপনি আলাদা কাজ করতে পারবেন, এই জায়গায় আলাদা কাজ করতে পারবেন। দেখেন এখানে আমি যখন টার্মিনাল ফন্ট সাইজ বাড়ানোর পরে যখন আমি টার্মিনালটাকে স্প্লিট করেছি, তো এই ক্ষেত্রে আমার এই এখানে কিছুটা চেঞ্জ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনি আবারও ফন্ট সাইজ ছোট করতে পারেন। ছোট করতে গেলে দেখবেন যে ঠিক হয়ে গেছে, আবার বড় করতে গেলেও ঠিক হয়ে যাবে। এবং আপনি চান যে এই টার্মিনালটাকে, আমার মনে করে 4টা টার্মিনাল দরকার আছে, তখন আপনি কিভাবে করবেন। তো আমরা দেখলাম যে হরিজন্টালি কিভাবে আসলে টার্মিনালটাকে, ভার্টিক্যালি কিভাবে টার্মিনালটাকে স্প্লিট করতে হয়, এটা আমরা দেখছি। তো আমি চাচ্ছি যে এই যে আমার টার্মিনাল যেটা এই পাশে যেটা আছে, এটাকে আমি আবার হরিজন্টালি ভাগ করব। তো এই ক্ষেত্রে কন্ট্রোল শিফট ডি বাটন চাপবেন। কন্ট্রোল শিফট ডি কন্ট্রোল শিফট ডি চাপলে দেখবেন যে টার্মিনালটা হরিজন্টালি দুই ভাগ হয়ে গেছে। আবার আমি যদি চাই যে এটাকে দুই ভাগ করব, তাহলে কন্ট্রোল শিফট ডি বাটন চাপলে দেখবেন এটাও দুই ভাগে ভাগ হয়ে গেছে। টোটাল 4টা টার্মিনাল আমি এট এ টাইম কাজ করতে পারছি। টোটাল 4টা টার্মিনাল। তো এই ক্ষেত্রে দেখা যায় আমার কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার নাই, এরপর মিনিমাইজেশনের ব্যাপারগুলোর দরকার নাই। তো এটা আসলে খুব সফিস্টিকেটেড একটা ওয়ে, সুন্দর একটা ওয়ে, আপনি মাল্টিপল টার্মিনাল, একই টার্মিনালের মধ্যে মাল্টিপল টার্মিনালের যে ইউজেসটা সেটা আপনি করতে পারছেন। তো এবং একটা টার্মিনাল থেকে যখন আরেকটা টার্মিনালে বের হবেন, বা আপনি মনে করতেছেন যে এই টার্মিনালটা আপনার দরকার না, এটা আপনি কেটে দিবেন, তখন আসলে কি করবেন, এখানে যদি আপনি ক্রস করে দেন তাহলে পুরো টার্মিনালটাই চলে যাবে। তো ওই ক্ষেত্রে আমরা কি করবো, এখান থেকে শুধুমাত্র একটা কমান্ড প্রেস করতে হবে, সেটা হচ্ছে এক্সিট। এই এক্সিট কমান্ডটা প্রেস করলে দেখবেন এই টার্মিনালটা চলে গেছে। আমি যদি চাই যে এটাকে আমি এটাও দরকার নাই আমার, এটা আমি এটাও সরাই ফেলবো, আমি আবার এক্সিট কমান্ড প্রেস করবো, এটা চলে যাবে। এখন আমি যদি চাই যে এটাও আমার দরকার নাই, আমি এক্সিট কমান্ড প্রেস করব, এটাও চলে যাবে। তাহলে দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা আসলে আমাদের একটা টার্মিনালের মধ্যে টার্মিনাল স্প্লিট করে আমরা মাল্টিপল টার্মিনালের যে ইউজেস আছে সেটা আমরা করতে পারি। আমাদের মোটামুটি টার্মিনাল কিভাবে ব্যবহার করব, টার্মিনালের ফন্ট সাইজ ছোট করা, বড় করা, এবং হচ্ছে টার্মিনাল অ্যাডজাস্টমেন্টের যে কাজগুলো সেগুলো আমাদের দেখা শেষ। এবার আমরা মেন আমাদের যে পারপাস, আমাদের যে লিনাক্সের যে কমান্ডগুলো রয়েছে সেই কমান্ডগুলো কিভাবে প্র্যাকটিস করতে হয়, আমরা এখন সেই কমান্ডগুলো প্র্যাকটিস করব। তো আবার বলছি, লিনাক্সে যখন আপনি কোনো একটা কমান্ড প্র্যাকটিস করবেন, সেটা সবসময় মাথায় রাখবেন যে উইন্ডোজ আপনি যে কাজগুলো করেন সেই কাজগুলো এখানে করতে পারছেন কিনা। তাহলে শুরুতে আমরা ফাইল রিলেটেড যত রকম কমান্ড রয়েছে সেই কমান্ডগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব। এখন আপনি যখন উইন্ডোজে যখন লগ ইন করে যান, আপনার ফার্স্ট কাজ হয় কোন একটা ফাইল তৈরি করা, কোন একটা ফোল্ডার তৈরি করা। তো এই ক্ষেত্রে ফাইল কিভাবে তৈরি করবেন, আপনি ফাইল তৈরি করার জন্য অনেকগুলো ওয়ে রয়েছে। আপনি টাচ কমান্ড ব্যবহার করতে পারেন, যেমন TOUCH, টাচ abcd.txt। আমি টাচ কমান্ড দিয়ে টেক্সট ফাইল তৈরি করলাম। এবার আমি যদি ls কমান্ড ব্যবহার করি, দেখেন আমার abcd.txt ফাইলটা এখানে চলে আসছে। এছাড়াও আমরা যদি চাই যে টার্মিনালটাকে ক্লিন করে দেব, আমি চাইলে CLEAR ক্লিয়ার লিখলে চলে যাবে। তো টাচ কমান্ড ফার্স্টে দেখলাম আমরা টাচ কমান্ড দিয়ে কিভাবে আসলে আমরা একটা ফাইল তৈরি করতে পারি। এরপর আপনি চাইলে ন্যানো এডিটর ব্যবহার করে আপনি হচ্ছে একটা ফাইল তৈরি করতে পারবেন। ন্যানো, আমি লিখলাম test123.txt। তো এই ক্ষেত্রে আপনার এখানে কোন একটা জিনিস লিখতে হবে। এখন ন্যানো টার্মিনালে আসার পর এখানে যখন আপনি লিখবেন, তখন দেখবেন এখানে ক্লোজ করে দেওয়ার সাথে মানে এখান থেকে আপনি বের হতে পারতেছেন না, বের হওয়ার কোনো অপশন নাই। তো এই ক্ষেত্রে ন্যানো টার্মিনাল থেকে যদি আপনি বের হতে চান, ন্যানো এডিটর থেকে যদি আপনি বের হতে চান, তখন আপনার এখান থেকে কি করতে হবে, কন্ট্রোল এক্স, প্রথমে চাপবেন হচ্ছে কন্ট্রোল এক্স বাটন চাপবেন। দেখেন নিচে লেখা আছে সেভ মডিফাইড বাফার। তুমি কি যেটা লেখা লিখছো এটাকে তুমি সেভ করতে যাচ্ছ, আমি বললাম ইয়েস, মানে ওয়াই বাটন চাপলাম। আমার সবকিছু সেভ করা শেষ, লেখা শেষ, সেভ করা শেষ। এবার আমি ইন্টার বাটন চাপবো। তো যখন আমি কোন একটা ন্যানো এডিটর দিয়ে কোন একটা ফাইল খুলবো এবং সেখানে যদি আমি কোনো রাইট করি, তো এই ক্ষেত্রে ন্যানো এডিটর থেকে বের হওয়ার জন্য যে কমান্ডটা ব্যবহার করতে হবে, যে প্রসেসটা ব্যবহার করতে হবে, আমি সেটা আবার দেখাচ্ছি। ন্যানো, আপনি টেস্ট 1 2 3 এটা করছেন, এখানে কোন একটা জিনিস লিখছেন, লেখার পরে আপনি কি করছেন, আপনি এটা সেভ করে বের হয়ে যেতে হবে। আপনি যদি আপনি মানে বের হওয়ার কোনো অপশনই পাবেন না এখান থেকে। তো আমরা কি করব, বের কিভাবে হবো, ফার্স্টে কন্ট্রোল এক্স ওয়াই ইন্টার, কন্ট্রোল এক্স ওয়াই ইন্টার দিয়ে আপনি ন্যানো এডিটরে যে লেখাটা লিখছেন সেটা আপনি সেভ করে বের হয়ে যেতে পারবেন। এটা ছিল একটা ওয়ে যে আমরা হচ্ছে কিভাবে টাচ কমান্ড ব্যবহার করে ফাইল তৈরি করতে পারি, ন্যানো কমান্ড ব্যবহার করে কিভাবে ফাইল তৈরি করতে পারি।
এছাড়াও আছে আমাদের ক্যাট কমান্ড ব্যবহার করা। আমরা যদি ক্যাট লিখি, ক্যাট আমরা টেস্ট 1 2 3 4 লিখছিলাম, আমরা এবার শুধুমাত্র t1 2 3 লিখবো। আমরা t1 2 3 ডট txt ক্যাট সরি এসে ক্যাট কমান্ড দিয়ে আমরা নরমালি কোন একটা ফাইলকে রিড করতে পারি। এভাবে আমরা আসলে ক্যাট কমান্ড ব্যবহার করে কোন একটা ফাইল তৈরি করা যাচ্ছে না, তার মানে ক্যাট কমান্ডে আমরা ফাইল রিড করতে পারি। সরি, তাহলে আমরা হচ্ছে ন্যানো কমান্ড দেখলাম, টাচ কমান্ড দেখলাম। এবার যদি আমরা মাউস প্যাড দেখি, MOUS মাউস প্যাড, এবার আমরা দেখবো হচ্ছে TTT ডট টিএক্সটি, এটা কাজ করবে কি না? হ্যাঁ, কাজ করেছে। তার মানে হচ্ছে আমরা মাউস প্যাড দিয়েও হচ্ছে আমরা কোন একটা ফাইল তৈরি করতে পারি। তো কোন একটা ফাইল আমরা তৈরি করলাম, আমি যদি কন্ট্রোল এখানে এক্স দিতে হবে না, জাস্ট কন্ট্রোল নরমাল আমরা এডিটরের মধ্যে ওই মাউস প্যাড বলতে ওই যে টেক্সট এডিটর যেমন আছে, টাচ প্যাড যেমন কাজ করে ওরকম করে আমি কন্ট্রোল এস বাটন চেপে আমি কি করতে পারি, এটাকে সেভ করতে পারছি। এবার আমি কেটে দিলে আমার ওই যে যে নাম দিয়ে আমি ফাইলটা খুলেছিলাম ডট টিটিটি, এটা দিয়ে আমি এলএস কমান্ড ব্যবহার করে দেখবেন টিটিটি নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। এই যে ttt.txt নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম ফার্স্টে ন্যানো, এরপর হচ্ছে টাচ প্যাড, এরপর হচ্ছে মাউস প্যাড, এগুলো বলে আমরা এগুলো দিয়ে আমরা কি করতে পারি, এবং যে কোনো এডিটর, ন্যানো এডিটর দিয়ে যেভাবে আমরা দেখছি, আমরা যে কোনো এডিটর দিয়ে আপনি ফাইল ক্রিয়েট করতে পারবেন। এখন এখন আসতেছে ফাইল রিড করার পালা। আমরা ফাইল আসলে রিড করব কিভাবে? ওই কিছুক্ষণ আগে যে আমরা ফাইলগুলো তৈরি করেছি, এলএস কমান্ড ব্যবহার করে লিস্টিং গুলো দেখতে পারবেন। যেমন আমি abcd.txt ফাইলটা তৈরি করেছি। তো এই ক্ষেত্রে আমরা যদি রিড করতে চাই, তাহলে আমরা ক্যাট কমান্ড ব্যবহার করতে হবে। ক্যাট কমান্ড দিয়ে যদি আপনি ABCD, এখন আপনি এখানে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে মনে করেন আপনি ABCD ফাইলের নামটা অনেক বড়, মনে করেন এই ফাইলটা আপনি লিখতে যাচ্ছেন, তো আপনি এত বড় নাম একে লিখবেন কিভাবে? তো আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে এই যে প্রথম দুইটা লেটার তো একটা লেটার লিখছেন, তো যেটা সর্বোচ্চ যতটুকু লেখা পসিবল হয় আর কি। তো মনে করেন আমি শুধুমাত্র যদি কমান্ডস ডট টিএক্সটি এটা যদি পড়তে চাই, আমি এটা পরে দেখাই। আমি COMM পর্যন্ত লিখছি মনে করেন। তো আমি যদি এবার ট্যাব বাটন চাপি, ট্যাব নামে একটা বাটন আছে দেখেন কিবোর্ডের লেফট সাইডে, আমি ট্যাব বাটনটা চাপলে অটো কম্পাইলেশন কি করবে, আমার ফুল নেমটা লিখে দিবে। এখন একই নামে যদি অনেকগুলো ফাইল থাকে, সেক্ষেত্রে আপনাকে নিজে সাজেস্ট করবে। তো আপনি একটা ট্যাব ট্যাব বাটন চেপে চেপে আপনি কি করতে পারবেন, আপনি একটা ফাইল নেভিগেশন করে যেটা আপনার দরকার সেটা আপনি সুইচ করতে পারবেন। তো এক্ষেত্রে আমি যদি ক্যাট কমান্ড রান করে দেখেন, আমার অনেকগুলো কমান্ড আমি প্র্যাকটিস করেছি, সেই কমান্ডগুলো এখানে শো করতেছে। তো আমি আবারও দেখাচ্ছি, আপনি ক্যাট কমান্ড ব্যবহার করার পরে আপনি মনে করেন, যেমন দেখেন আমি যদি এলএস কমান্ড প্রেস করি, এখানে এলএস কমান্ড প্রেস করার পরে মিশন নামে অনেকগুলো ফাইল আছে। এখন আমি চাচ্ছি যে মিশন ডট ক্যাপ নামে একটা ক্যাপচার ফাইল আছে, তো আমি কি করবো, এটাকে রিড করবো। তাহলে ক্যাট কমান্ড ব্যবহার করলাম, মিশন লিখলাম, আমি মিশন লিখে ট্যাব বাটন চাপছি। দেখেন ট্যাব বাটন চাপলে আমার মিশন নামে যতগুলো ইয়ে আছে ফাইল রয়েছে এখানে, ওই ফাইল পর্যন্ত সে স্টপ হয়ে গেছে কার্সর। এবার আমি চাচ্ছি যে কোন ফাইলে রিড করবো, মিশন ফাইল রিড করবো, আমি 5টা দিলাম। এবার আমি আবার ট্যাব বাটন চাপছি, দেখেন এবার ডট পর্যন্ত চলে গেছে, কারণ সবগুলো শুরুতে মানে শেষে একটা করে ডট আছে। এখন আমি ডট ক্যাপ ফাইল নাকি ডট সিএসভি ফাইল নাকি কিসম্যাট, যেটাই হোক আমি এবার এখান থেকে লিখে দিতে হবে, অথবা ট্যাব বাটন আবার প্রেস করতে হবে। আমি যদি ট্যাব বাটন আবার প্রেস করি, এ দেখেন নিচে আমাকে সাজেশন করতেছে যে এই যে এগুলো হচ্ছে আমার কি বলে, আমি কোনটা আসলে এখানে ক্যাট কোড রিড করতে যাচ্ছি। আমি একটার পর একটা যদি আমি ট্যাব বাটন চাপি, ট্যাব বাটন ট্যাব বাটনটা চাপলে আমাকে একটার পর একটা সাজেস্ট করতে থাকবে। তো আমি মেইনলি ফার্স্ট এটাই রিয়া করতে যাচ্ছি। তো এবার আমি হচ্ছে ইন্টার দিব, দেখেন ইন্টার দিলে সাথে সাথে সিলেক্ট হয়ে গেছে। এবং এটা যদি আমি ক্যাট কমান্ড ক্যাট করতে চাই, আমি ইন্টার বাটন চাপার সাথে সাথে যে আমার ক্যাট গুলো আসছে, আমি কন্ট্রোল সি দিয়ে আমি আবারও ক্যান্সেল করে দিচ্ছি। এটা ক্যাপচার ফাইল মানে হচ্ছে হ্যান্ড শেকিং ক্যাপচার ফাইল। ওয়াইফাই ক্র্যাকিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করি আমরা, নরমালি কোন একটা ফাইল ক্যাপচার করার ক্ষেত্রে, হ্যান্ড শেকিং ক্যাপচার করার ক্ষেত্রে। তো ঠিক আছে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে আমরা কিভাবে একটা ফাইল তৈরি করতে হয়, একটা ফাইল রিড করতে হয়, ক্যাট কমান্ড ব্যবহার করে আমরা এটাও দেখছি। এবার আপনি চাইলে ন্যানো কমান্ড ব্যবহার করে কিন্তু ফাইল রিড করতে পারেন, ন্যানো ভিম এগুলো ব্যবহার করে আপনি কোন একটা ফাইল রিড করতে পারেন, অথবা মাউস প্যাড যেটা দেখলেন ওটা দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। যেমন আমরা যদি এখান থেকে ট্যাব বাটন চাপি, ট্যাব বাটন চাপলে আমার সবগুলো ফাইল এখানে কমান্ড যেটা আছে আমি রিড করতে যাচ্ছি ন্যানো এডিটর ব্যবহার করে। তো এক্ষেত্রে আমি যদি ইন্টার দেই, দেখেন আমার সবগুলো কমান্ড আমি এখানে দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে আপনি এখান থেকে বের হবেন কেমনে, ওই যে কন্ট্রোল এক্স দিলে যদি আপনি সেভ থাকে, কোনো কিছু মডিফিকেশন না করেন, কন্ট্রোল এক্স দেওয়ার সাথে সাথে সেটা বাইরে চলে আসবে। তার এইভাবে আপনি ন্যানো বলেন, ভীম বলেন, আপনি ভীম দিয়ে রিড করতে পারবেন। অথবা হতে পারে আপনি মাউস প্যাড MOUSE মাউস প্যাড যেটা আছে, মাউস প্যাড ডট এই যে কমান্ডস দিলাম আমি। তো কমান্ড দেওয়ার সাথে সাথে আমার এটা মাউস প্যাড দিয়েও কি করবে, কাজ করবে। এবার যদি আমি ইন্টার বাটন চাপি, দেখেন আমার মাউস প্যাডের মধ্যে এখানে আপনার ফাইল রিড করার যে অপশনটা আপনার এখান থেকে দেখতে পাচ্ছি। আমি এটা কেটে দিচ্ছি। তাহলে একটা ফাইল কিভাবে তৈরি করবেন, একটা ফাইলে কিভাবে রাইট করবেন, একটা ফাইল কিভাবে রিড করবেন, ওই ব্যাপারটা আমরা দেখছি।
এখন হচ্ছে আমরা কি দেখব, এখন আমরা দেখব হচ্ছে কিভাবে আপনি একটা ফাইল একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে মুভ করতে পারেন। এখন নরমালি আমরা দুই রকম করে মুভ করি, একটা হচ্ছে মুভ মানে সরাসরি মুভ করা মানে কাট করা যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে কপি করা। তো আমরা এখন কোন ডিরেক্টরিতে আছি সেই ডিরেক্টরি কিভাবে দেখবেন যে আমরা এখন কোন ডিরেক্টরিতে আছি, আমরা হচ্ছে ডিরেক্টরি দেখার জন্য, ডিরেক্টরি মানে লিনাক্স এর মধ্যে যেটাকে আমরা ডিরেক্টরি বলি, এটা উইন্ডোজ এর মধ্যে হয়ে যায় ফোল্ডার। তার মানে আমরা এখন কোন ফোল্ডারে আছি সেটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে pwd কমান্ড ব্যবহার করতে হবে, মানে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। তো প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি যদি আমি করি তাহলে হচ্ছে আমার লিনাক্স, আমি হোম কালিতে আছি, আমার হোম কালি যে ফোল্ডারটা আছে আমি হোম কালি ফোল্ডারের মধ্যে আছি। এখন হোম কালি ফোল্ডারে কি কি ফাইল আছে এটা কিভাবে দেখবো, আমি এলএস কমান্ড ব্যবহার করলে আমি হচ্ছে এই হোম কালিতে এই ফোল্ডারটার মধ্যে কি কি ফাইল আছে সেই ফাইলগুলা বা কোন 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 সাব ফোল্ডার আছে কিনা সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তাহলে এখান থেকে হোম কালিতে আমার এই ফাইলগুলা বা এই ফোল্ডারগুলো এখান থেকে দেখতে পাচ্ছি। তো যেগুলো হচ্ছে দেখবেন না যে সরাসরি নাম এগুলা এই যে একদম ডার্ক ব্লু, তো এগুলো হচ্ছে ফোল্ডার এবং নরমালি এগুলাই ফোল্ডার, এই এটাও একটা ফোল্ডার। তো এগুলো ডার্ক ব্লু গুলাই হচ্ছে ফোল্ডার, তাছাড়া বাকিগুলো হচ্ছে ফাইল। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা চাচ্ছি যে index.html যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমরা ডেস্কটপে নিয়ে যেতে যাচ্ছি। এখন ডেস্কটপে নিয়ে যেতে চাইলে আমাকে কি করতে হবে, ডেস্কটপে নিয়ে যেতে চাইলে আমার হচ্ছে দুই রকম করে নিয়ে যেতে পারে, একটা হচ্ছে কাট করে আর একটা হচ্ছে কপি করে। তো শুরুতে আমরা দেখবো কিভাবে কাট করে আমরা এই কপি করে নিয়ে যাই ফার্স্টে, তাহলে আমাদের কাট করতে আবার সুবিধা হবে। তো আমরা কিভাবে ফার্স্ট কপি করব, এই index.html কোথায় কপি করব, আমরা ডেস্কটপে কপি করব। এখন ডেস্কটপ কোথায় আছে এটা আমাদের খুঁজে বের করতে হবে, বা এটা আমাদের দেখতে হবে যে ডেস্কটপটা আসলে কোথায় আছে। তো এখান থেকে দেখেন এখানে ডেস্কটপটা এখানে দেখা যাচ্ছে, আমার হোম কালির মধ্যে আরেকটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের নাম হচ্ছে ডেস্কটপ। তো আমি চাচ্ছি যে index.html যেটা আছে এটা আমি ডেস্কটপের মধ্যে নিয়ে যাব। তো এখন আমি লিখবো এখানে যে সিপি, কপি করলাম, কপি করে আমরা কাকে নিয়ে যাব, আমরা index.html যেটা আছে এটাকে নিয়ে যাব। তাহলে index.html লিখলাম, index.html লেখার পরে আমি কোথায় নিয়ে যেতে যাচ্ছি এটা আমাকে ফুল পাথটা দিয়ে দিতে হবে, অত অ্যাবসলিউট পাথ দিয়ে দিতে হবে। তাহলে আমি যদি ফুল পাথ দিয়ে দেই তাহলে এটা হবে হোম কালি। আপনি দেখেন আপনি যদি ভুল লেখেন এই লেখাগুলো কিন্তু বোল্ড হবে না। যেমন আমি যদি একটা ভুল লিখি, আমি যদি হোমের পর আমি কালি লিখলাম, আমি এ বি সি ডি লিখলাম, তখন দেখেন এই যে এটা কিন্তু বোল্ড হয় না, আর কারণ আপনি ভুল লেখা শুরু করছেন। তো আপনি কখন ভুল লিখতেছেন কখন হচ্ছে সঠিক লিখতেছেন এটা কিভাবে বুঝবেন, যখন আপনি সঠিক লিখবেন তখন দেখবেন যে ফাইল অথবা ফোল্ডারের নেম গুলা বোল্ড হয়ে যাচ্ছে। তো আমি যদি এই পাশে আবার কেটে দিয়ে কালি লিখি দেখেন আমার কিন্তু আবার ঠিক মতো আসতেছে। এবার আমি আবার স্ল্যাশ দিলাম, এরপর ডেস্কটপ দিলাম, আমি যদি এই যে ট্যাব বাটন চাপেন অটো ফিল আপ করে ফেলবে। তো ট্যাব বাটন চেপে আমি অটো ফিল আপ করে ফেলছি। তো এবার দেখেন হোম কালিতে ডেস্কটপ আছে, আমি ডেস্কটপের মধ্যে আমি মূলত এই index.html ফাইল যেটা আছে এটাকে কপি করে রাখতে যাচ্ছি। এবার যদি আমি এন্টার বাটন চাপি তাহলে এখান থেকে এলএস করলে আমরা যেহেতু কপি করেছি আমার এই ফাইলটা এখানে অবশ্যই থাকবে, এবং আমাদের ডেস্কটপের মধ্যে আমরা index.html নামে আরেকটা ফাইল থাকার কথা। এখন এই যে ডেস্কটপের মধ্যে আমরা যাব কিভাবে, তো ডেস্কটপের মধ্যে যদি আমরা যাইতে চাই মানে একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডার আমরা কিভাবে মুভ করব, তো মুভ করবো তো আমরা কিভাবে আসলে নেভিগেট করব। তো এই নেভিগেশন করার জন্য আমরা ব্যবহার করব সিডি কমান্ড। আমি সিডি লিখলাম, সিডি লেখার পরে যদি আমি ডেস্কটপ লিখি, যেহেতু এটা এই ডিরেক্টরিতেই আছে, তো আমি ডেস্কটপ লেখার সাথে ট্যাব বাটন চাপছি, ট্যাব বাটন চাপলে দেখতে পারবেন যে আমার হচ্ছে ডেস্কটপটা সাজেস্ট করেছে। আমি যদি ইন্টার দেই এই যে আমার এখানে ডেস্কটপে চলে আসছে, দেখেন কিছুক্ষণ আগে এটা মূলত ছিল এই জায়গায় শুধুমাত্র হোম কালি ছিল, কিন্তু এখানে চলে আসছে এবার ডেস্কটপ। এবার যদি আমি pwd মানে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমি বর্তমান কোন ফোল্ডারের মধ্যে আছি, আমি ডেস্কটপ ফোল্ডারের মধ্যে আছি। এবার আমি যদি এলএস করে দেখি যে আমার ইন্ডেক্স ফাইলটা আসছে কিনা এটা আমরা চেক করে দেখবো। তাহলে আমরা কিভাবে কি করব, আমরা হচ্ছে এলএস কমান্ডটা প্রেস করব, এলএস কমান্ড প্রেস করার সাথেই দেখেন index.html ফাইলটা এখানে চলে আসছে। তো এবার আমরা চাচ্ছি যে এই index.html ফাইলটা আমরা যে ডেস্কটপে নিয়ে আসছি এটাকে কাট করে আমরা হচ্ছে অন্য একটা ফোল্ডারে নিয়ে যাব। মানে কাট করে আমি হচ্ছে মনে করেন এখান থেকে কোথায় আছে, এখান থেকে এবিসিডি আছে, এই এবিসিডি এর মধ্যে নিয়ে যাব, আমরা এবিসি এর মধ্যে নিয়ে যাব। তাহলে কিভাবে করবো এটা, আমরা কাট করা মানে হচ্ছে মুভ করা, এমভি করলাম। মুভ করে কাকে মুভ করবো, আমরা এই যে index.html ফাইলটাকে মুভ করবো, কোথায় মুভ করবো, এই এবিসি এর মধ্যে মুভ করবো। আমি যদি এবার এন্টার বাটন চাপি, এবার যদি এলএস করি দেখেন এখান থেকে index.html ফাইল যেটা আছে এটা কিন্তু মুভ করে কার মধ্যে চলে গেছে, এটা হচ্ছে এবিসি এর মধ্যে চলে গেছে। এবার যদি আমি এবিসি এর মধ্যে নেভিগেট করি তাহলে সিডি দিয়ে এবিসি লিখলাম, এন্টার দিছি, দেখেন এই ডেস্কটপের মধ্যে এখানে দেখা যাচ্ছে এবিসিডি এর মধ্যে আসছে আমরা এখন। এবার যদি আমি হচ্ছে এলএস কমান্ড প্রেস করি দেখেন এখানে index.html ফাইলটা এখানে কাট করে চলে আসছে। এবার আপনাদের জন্য একটা টাস্ক, আপনি ভিডিও পজ করে এটা আমাকে বলবেন। আমি দেখাচ্ছি এখানে যে আপনি যদি কোনো একটা ফাইলকে রিনেম করতে চান তখন কোন কমান্ড ব্যবহার করবেন। আমরা তো এখানে রিনেম যদি আমরা করতে চাই আসলে লিনাক্স এর মধ্যে আমরা কোন কমান্ড ব্যবহার করব, লিনাক্স এর মধ্যে রিনেম করতে গেলে আমরা এই মুভ কমান্ডটাকে ব্যবহার করে থাকি।
নরমালি লিনাক্সের মধ্যে রিনেম করার জন্য আলাদা কোনো এক্সট্রা কমান্ড নাই, আমরা সরাসরি মুভ বা এমভি যেটা আছে এই মুভ কমান্ডটাকে আমরা রিনেম করার ক্ষেত্রে ব্যবহার করি। যেমন আপনি চাচ্ছেন যে এলএস করলাম, এলএস করার পরে এখানে index.html ফাইল আছে, তো আমি এটা চাচ্ছি যে index.html না না থেকে আমরা course.html অথবা mission.html নাম করব, আমরা এটা রিনেম করব। তাহলে আমি মুভ কমান্ড ব্যবহার করলাম, index.html লিখলাম, দেখেন আমি ট্যাব বাটন চাপার সাথে সাথে আমার সাজেশন দিবে আমি কোনটা সিলেক্ট করতে যাচ্ছি। আমি সিলেক্ট করতে যাচ্ছি index.html। সিলেক্ট করার পর আমার এটা নাম কি দিব, আমি নাম দিতে যাচ্ছি যে মিশন হ্যাকার, HACKER, মিশন হ্যাকার ডট HTML। এবার যদি আমি ইন্টার দেই কিছুক্ষণ পরে দেখবেন আমার index.html টা মিশন হ্যাকার ডট HTML হয়ে গেছে। এবার যদি আমি ls কমান্ড ব্যবহার করি, দেখেন এখানে index.html নামে কোনো ফাইল নাই, কি নামে ফাইল আসছে, মিশন হ্যাকার ডট HTML ফাইল আসছে। তাহলে এই ফাইলটা রিনেম হয়ে গেছে। তার মানে কিভাবে আপনারা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমে কোন একটা ফাইলকে রিনেম করতে হয় ওই ব্যাপারটা আমরা এখানে ক্লিয়ার করেছি। তাহলে শুরুতে দেখলাম একটা ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা ফাইল রিড করতে হয়, কিভাবে একটা ফাইল রাইট করতে হয়, কিভাবে একটা ফাইল কপি করতে হয়, কিভাবে ফাইল একটা মুভ করে বা কাট করতে হয়, এই ব্যাপারগুলো আমরা এবার দেখেছি। এবার আমরা দেখবো যে আমরা কোন একটা ফাইল কিভাবে ডিলিট করতে পারি। তো কোন একটা ফাইল ডিলিট করার ক্ষেত্রে আমরা যেটা কমান্ড ব্যবহার করি সেটা হচ্ছে rm, রিমুভ কমান্ড ব্যবহার করি। যে রিমুভ, আমি চাচ্ছি যে এই যে মিশন হ্যাকার ডট এইচটিএমএল যেটা আছে, মিশন হ্যাকার ডট এইচটিএমএল এটা রিমুভ করে ফেলবো আমি। তাহলে আমি কি করব, রিমুভ ব্যবহার করলাম, এই মিশন হ্যাকার লিখলাম, আমি লেখার ট্যাব বাটন চাপছি, এবার ইন্টার দেই, আমার এটা কি হয়ে গেছে, মুভ হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে, আচ্ছা আমরা যেহেতু ফাইল নিয়ে কাজ করছি আমরা ফাইলের কাজগুলো আগে শেষ করে ফেলি। তাহলে আমরা কোন একটা ফাইল যদি আমরা রিমুভ করতে চাই সরাসরি rm লিখে আমি যদি ওই ফাইলের নাম লিখি সেই ফাইলটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের কোন একটা ফাইল কিভাবে রিমুভ করতে হয় তাহলে আমরা rm কমান্ড ব্যবহার করে ব্যবহার করতে পারছি। এখন আমরা হচ্ছে দেখব কিভাবে আপনি ফোল্ডার নিয়ে কাজ করতে পারেন। এখন আমরা দেখবো যে কিভাবে আপনি একটা ফোল্ডার তৈরি করবেন। তো একটা ফোল্ডার তৈরি করার ক্ষেত্রে আপনাদের যে কমান্ডটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে mkdir মানে মেক ডিরেক্টরি। আবারও বলছি, লিনাক্সের মধ্যে যেটাকে আমরা ডিরেক্টরি বলি, উইন্ডোজ অথবা অন্য অপারেটিং সিস্টেমের মধ্যে সেটাকে আমরা বলি ফোল্ডার। তো আমরা ফোল্ডার গুলাকে ডিরেক্টরি বলতেছি, তাহলে মেক ডিরেক্টরি, মেক ফোল্ডার দুটো একই জিনিস। তার মানে হচ্ছে আমরা মেক ডিরেক্টরি কমান্ড ব্যবহার করতে হবে, আমরা একটা ডিরেক্টরি তৈরি করব। আচ্ছা আমরা একটা ব্যাগে চলে যাই, আমি যদি সিডি কমান্ড ইউজ করি তাহলে হচ্ছে আমরা একদম ফার্স্ট যে আমাদের হোম ডিরেক্টরি যেটা আছে আমরা ওখানে ব্যাক করব। কিন্তু আমি মনে করেন চাচ্ছি হচ্ছে এই নেভিগেশনটা করতে যাচ্ছি যে আমি শুধুমাত্র এক ডিরেক্টরি ব্যাগে চলে যাব না, আমি চাচ্ছি ডেস্কটপের মধ্যে যাওয়ার জন্য। আমি অলরেডি কোন ডিরেক্টরিতে আছি বলেন তো, কিভাবে প্রেস করবো আমরা এটা, কিভাবে চেক করবো, পিডব্লিউডি কমান্ড দিয়ে। তাহলে পিডব্লিউডি কমান্ড প্রেস করেছি, এখন দেখা যাচ্ছে আমি কোন ডিরেক্টরিতে বা কোন ফোল্ডারের মধ্যে আছি, আমি এবিসি ফোল্ডারের মধ্যে আছি। তো আমি চাচ্ছি হচ্ছে ডেস্কটপ ফোল্ডারের মধ্যে যাব। তাহলে কিভাবে করব, তো এটার জন্য আমার যেটা করতে হবে, আমি দুই রকম ওয়েতে যাইতে পারি। একটা হচ্ছে সিডি কমান্ড প্রেস করছি, সিডি কমান্ড প্রেস করে এখান থেকে আমি এতটুকু কপি করলাম ডেস্কটপ পর্যন্ত, কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করার জন্য এখান থেকে কোন টার্মিনালে যদি কোন একটা টেক্সট বা কোন একটা লাইন কপি করতে চান এক্ষেত্রে আপনাকে কন্ট্রোল শিফট বাটন চাপতে হবে, কন্ট্রোল শিফট সি বাটন। এবার যদি আমি কন্ট্রোল শিফট ভি দিয়ে এখানে প্রেস করি, এবার যদি আমি এন্টার দেই, দেখেন আমি কোথায় চলে আসছি, এবার পিডব্লিউডি করলাম, আমি ডেস্কটপে চলে আসছি। তাহলে এটা একটা ওয়ে ছিল। তো আমি যদি আবারও পরের ডিরেক্টরিতে চলে যাই, সিডি এ বি সি ডি দিয়ে চলে যাই, এবার আমি যদি প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দেই তার মানে আমি আবারও এবিসি তে চলে আসছি, কিন্তু আমি চাচ্ছি অন্য একটা ওয়ে অ্যাপ্লাই করে আমি ডেস্কটপে চলে আসবো। তো এই ক্ষেত্রে আপনার আরেকটা শর্টকাট আছে, সেটা হচ্ছে আপনি সিডি কমান্ড ব্যবহার করছেন, ডট ডট স্ল্যাশ ব্যবহার করছেন। ডট ডট স্ল্যাশ মানে এক ডিরেক্টরি ব্যাগে চলে আসা, ডট ডট স্ল্যাশ মানে দুই ডিরেক্টরি ব্যাগে চলে আসা, ডট ডট স্ল্যাশ মানে তিন ডিরেক্টরি ব্যাগে চলে আসা। তাহলে আমরা চাচ্ছি শুধুমাত্র একটা ডিরেক্টরি ব্যাগে চলে আসবো, মানে এবিসি তে আছে এখন, আমি ডেস্কটপের মধ্যে আসবো। তাহলে আমি এখান থেকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে শুধুমাত্র একটা ডট ডট স্ল্যাশ রাখছি। এবার যদি আমি এন্টার বাটন প্রেস করি, দেখেন আমার এটা ডেস্কটপ এবিসি তে ছিল এখন হচ্ছে কোথায় চলে আসছে, ডেস্কটপের মধ্যে চলে আসছে। তাহলে আমরা এখন দেখলাম যে কিভাবে আপনি একটা ডিরেক্টরি থেকে বা একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে নেভিগেট করতে পারবেন। এরপরে আমরা যেটা মেন যেটাতে আসছিলাম সেটা হচ্ছে কিভাবে একটা ফোল্ডার তৈরি করবেন। তো আমি চাচ্ছি যে এই যে আমার ডেস্কটপ যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের মধ্যে আমি একটা আরেকটা ফোল্ডার তৈরি করবো। আমি ক্লিয়ার করে দিচ্ছি, এলএস কমান্ড ব্যবহার করতেছি। তো এখানে আমার আহ, এই যে এই ডিরেক্টরি গুলো বা এই ফোল্ডার গুলো বা এই ফাইল গুলো এখানে আছে। তো আমি এখানে আরেকটা নতুন একটা ফোল্ডার তৈরি করতে যাচ্ছি যেটাকে আমরা ডিরেক্টরি বলছি। তাহলে mkdir ডিরেক্টরি তৈরি করলাম, আমরা ডিরেক্টরির নাম দিলাম হচ্ছে পি পিপিওয়াই দেওয়া আছে। তো আমরা ডিরেক্টরির নাম দিতে পারি সেটা হচ্ছে টেস্ট ডিরেক্টরি, টেস্ট ডিরেক্টরি দিলাম। আমি যদি এলএস করি দেখেন এখানে টেস্ট ডিরেক্টরি নামে একটা ডিরেক্টরি একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো এবার যদি আমরা একটা ফোল্ডার ভিতরে যাইতে চাই তাহলে আমরা কি করব, টেস্ট নাম দিব,
ট্যাব বাটন চাপছি, সরাসরি টেস্টের মধ্যে চলে আসছে, এখানে আপাতত কিছুই নাই। তো এখন আমি যদি এই ফোল্ডারের মধ্যে কোন একটা ফাইল ওপেন করি অথবা কোন একটা কিছু লিখি, তাহলে আমরা ফাইল কিভাবে ওপেন করি, কোন একটা টাচ কমান্ড অথবা হচ্ছে ন্যানো কমান্ড ব্যবহার করি। তো আমি সরাসরি টাচ কমান্ড না করে আমি সরাসরি ন্যানো কমান্ড ব্যবহার করছি। ন্যানো টেস্ট নামে test1.txt নামে একটা ফাইল খুললাম, এখানে আমি কোনো কিছু লিখলাম। লেখার পরে এটা আমি সেভ করে কন্ট্রোল এক্স ওয়াই এন্টার দিলাম, আমি সেভ করছি এবং ইয়েস দিয়ে আমি এন্টার বাটন চাপছি। এবার আমি চাই যে এক ডিরেক্টরি ব্যাগে গিয়ে আমি আমার ডেস্কটপ থেকে এই টেস্ট ডিরেক্টরি যেটা আছে এটাকে আমি ডিলিট করে ফেলবো। তো এটাকে ডিলিট করে ফেলার জন্য, আচ্ছা ডিলিট করার আগে আমরা একটা জিনিস চেক করে দেখি যে কিছুক্ষণ আগে তো আমরা ফাইলের নেভিগেশন দেখছি বা ফাইলের কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করতে হয়, মুভ করতে হয়। এবার একটা ফোল্ডার কিভাবে একটা ডিরেক্টরি থেকে আরেকটা ডিরেক্টরিতে মুভ করতে হয়। তো আমাদের এটা বর্তমানে কোথায় আছে, এটা ডেস্কটপ ডিরেক্টরিতে আছে, একটা টেস্ট ফোল্ডার। তো আমরা চাচ্ছি এটা হোম কালিতে যাবে। তো হোম কালি ফোল্ডার যেটা আছে, হোম কালিতে গিয়ে যেন টেস্ট নামে একটা ফোল্ডার চলে আসে। তো ওখানে গিয়ে কনফ্লিক্ট লাগতে পারে, টেস্ট নামে অলরেডি ওখানে একটা ফোল্ডার থাকতে পারে। তো আমরা হচ্ছে আমাদের যে এই ফোল্ডার যেটা আছে ফোল্ডারের নাম আমরা চেঞ্জ করে দেই। তাহলে ফোল্ডারের নাম কিভাবে চেঞ্জ করি, মুভ কমান্ড ব্যবহার করি। আমরা টেস্ট নাম দিলাম, টেস্ট ফোল্ডার যেটা আছে এই ফোল্ডারটাকে আমরা হচ্ছে অন্য নাম দেই। আমরা নাম দিব হচ্ছে, আচ্ছা অলরেডি আমরা টেস্ট ফোল্ডারের মধ্যে আছি, এটা এইভাবে মুভ করা যাবে না, আমরা এক ডিরেক্টরি ব্যাগে চলে যেতে হবে, এক ডিরেক্টরি ব্যাগে যেতে হবে। এবার যদি আমি আমার এলএস কমান্ড ব্যবহার করলে আমার এখানে টেস্ট ফোল্ডার আছে, এই টেস্ট ফোল্ডারটাকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি। তো এক্ষেত্রে কি করতে হবে, টেস্ট ফোল্ডারটা যদি আমরা চেঞ্জ করতে চাই, আমরা হচ্ছে নাম চেঞ্জ করতে চাই, মুভ টেস্ট নাম দিলাম। দেওয়ার পরে আমরা বললাম যে এটার নাম দেওয়া হচ্ছে, আমরা ইউনিক কিছু একটা নাম দেই, এম এম এস এস MMISSION মিশন, এই ফোল্ডারটার নাম দিলাম আমি। এবার যদি আমি এলএস করি দেখেন আমার টেস্ট ফোল্ডারটা রিনেম হয়ে MMISSION হয়ে গেছে, মিশন মিশন হয়ে গেছে। তো ঠিক আছে, আমাদের মিশন হয়ে গেছে। তো আমরা মিশনের মধ্যে যদি আমরা যাই, ট্যাব বাটন চাপছি, অলরেডি চলে আসছে। দেখেন এখানে একটা ফাইল আছে, সরি এলএস এলএস কমান্ড ব্যবহার করছি, এখানে একটা ফাইল আছে। তো আমি আবার একবার ব্যাকে চলে আসছি, আমি চাচ্ছি হচ্ছে এই যে মিশন নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে আমি ডিলিট করে দিব। তাহলে এবার দেখেন আমরা যদি রিমুভ কমান্ড ব্যবহার করি তখন একটা সমস্যা তৈরি হবে। দেখেন রিমুভ মিশন যেটা আছে এটা আমি রিমুভ করতে চাই, দেখেন বলতেছে যে ক্যান নট রিমুভ মিশন ইজ এ ডিরেক্টরি। তার মানে আমি এই মিশনটাকে এভাবে ডিলিট করতে পারবো না বাবা। কেন পারবো না, বলতেছে এটা একটা কি ডিরেক্টরি। তো ডিরেক্টরি কিভাবে রিমুভ করতে হয়, আমরা rm ড্যাশ ফোর্সফুলি মুভ করবো, আমরা এটাকে rm ড্যাশ rf করলাম আমরা। এবার যদি আমি ইন্টার বাটন চাপি দেখেন এটা ডিলিট হয়ে গেছে, মানে আমাদের এটা রিমুভ হয়ে গেছে। তার মানে কিভাবে একটা ফোল্ডার তৈরি করতে হয়, কিভাবে একটা ফোল্ডার কিভাবে ওই ফোল্ডারের ভিতরে কোন একটা ফাইল খুলতে হয় এবং ওই ফোল্ডারটাকে কিভাবে রিমুভ করতে হয়, এই বিষয়টা আমরা দেখলাম। আরেকটা জিনিস আমাদের দেখা বাকি আছে, সেটা হচ্ছে একটা ফোল্ডারকে আরেকটা ফোল্ডারের ভিতরে মুভ করা। যেমন আমাদের এই যেখানে পাইপ্যাক নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটাকে আমি চাই যে এটা যেন হচ্ছে এবিসি ফোল্ডারের ভিতরে চলে যায়। আমি যদি এবার কপি করি, দেখেন কপি করলে একটা কমপ্লেক্সিটি তৈরি হবে। আমি যদি কপি কমান্ড ব্যবহার করলাম, আমি আপাতত যেহেতু ডেস্কটপের মধ্যে আছে আমি পিডব্লিউডি করলাম, আমি এটা কপি করে নেব। এই জন্য তো আমি পাই যে ফোল্ডার যেটা আছে এই ফোল্ডারটাকে আমি হচ্ছে এই এবিসি এর মধ্যে নিয়ে যাব। তাহলে আমি কপি করলাম, দেখেন সিপি ব্যবহার করলাম, সিপি ব্যবহার করে পাই যেটা আছে এটাকে আমি কার মধ্যে নিয়ে যেতে যাচ্ছি, এবিসি এর মধ্যে নিয়ে যেতে যাচ্ছি। যদি আমি ইন্টার বাটন চাপি তখন দেখা যাবে যে দেখেন ড্যাশ আর নট স্পেসিফাইড। তার মানে আমাদের এই পাই ফোল্ডারের মধ্যে আরো লেখা আছে, ফাইল আছে। তো এই ক্ষেত্রে আমাদের রিকার্সিভ যে ওয়ে সেটা ব্যবহার করতে হবে, প্রত্যেকটা ফাইলকে একটা একটা করে সে রিড করবে, একটা একটা করে মুভ করবে। তো ওইটা করার জন্য আমাকে ড্যাশ আর ব্যবহার করতে হবে। তার মানে আমরা ব্যবহার করবো হচ্ছে সিপি ড্যাশ আর এবং হচ্ছে পাই যেটা আছে এটা কার মধ্যে রাখবো, আমরা এবিসি এর মধ্যে রাখবো। এবার দেখেন মুভ হয়ে গেছে। এবার যদি আমি এলএস কমান্ড ব্যবহার করি, এখান থেকে আমরা কপি করছি, মুভ হয় নাই, কপি করেছি। এখানে পাই যে এরকম আছে, আমরা দেখবো এবার এবিসি এর মধ্যে পাই আছে কিনা। আমরা যদি সিডি করে এবিসি এর মধ্যে চলে যাই, এলএস কমান্ড ব্যবহার করলাম, দেখেন যেখানে পাইটা চলে আসছে। তো একই রকম ভাবে সিপি এর জায়গায় আপনি যদি মুভ করতে চান আপনাকে সিপি এর জায়গায় এমভি ব্যবহার করতে হবে, তাইলে কপি না হয় কি হবে, মুভ হবে। তাহলে আশা করি আমরা ফোল্ডার নিয়ে কিভাবে কাজ করব ওই ব্যাপারগুলো দেখতে পেরেছেন। এছাড়াও আমাদের আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমরা কিভাবে আমরা কোন একটা ফাইল, কোন একটা ইএক্সি ফাইল হতে পারে, এখানে আমাদের লিনাক্সের ক্ষেত্রে ইএক্সি ফাইল হয় না, ইএলএফ ফাইল হয়। আমরা নরমালি ইএলএফ ফাইল নিয়ে কাজ করি না, আমাদের অধিকাংশ ক্ষেত্রে এক্সিকিউটেবল ফাইল, মানে হচ্ছে
ডট এসএসএইচ ফাইল নিয়ে কাজ করতে হয়, এসএইচ ফাইল নিয়ে কাজ করতে হয়। তো ওই এসএস ফাইলগুলো কিভাবে পারমিশন দিতে হয়, মোড চেঞ্জ করে এক্সিকিউটেবল বানাইতে হয়, অথবা ইন্টারনেট থেকে কোন একটা সফটওয়্যার অথবা কোন একটা প্যাকেজ কিভাবে ডাউনলোড করে গিট থেকে ক্লোন করে নিয়ে আসতে হয়, ওই কমান্ডগুলো আমরা এবার প্র্যাকটিস করব। তো এর আগে যেহেতু আমরা ইন্টারনেটের সাথে কাজ করার চেষ্টা করব, তো ইন্টারনেটে কাজ করতে গেলে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারনেট আছে নাকি সেটা চেক করতে হবে। তো আমি আসলে শুরুতে একটা দুইটা কমান্ড ব্যবহার করতে ভুলে গেছি। তো মাঝখানে আমার মনে হলো যে আসলে আমরা দুইটা কমান্ড ব্যবহার করতে ভুলে গেছি। সেই কমান্ড হচ্ছে sudo apt আপডেট। আমাদের প্রথম কাজটাই থাকে লিনাক্স এর মধ্যে কাজ শুরু করে sudo apt আপডেট কমান্ডটা প্রেস করা, এবং আরেকটা হচ্ছে sudo apt আপগ্রেড কমান্ড প্রেস করা। আমি যদি sudo apt আপডেট কমান্ডটা প্রেস করি তাহলে আমার আপডেট এবং আপগ্রেড কমান্ডের মধ্যে দুটো পার্থক্য আছে। আপডেট কমান্ডটা হচ্ছে প্লে স্টোরে যদি আপনি আপডেট করেন, মনে করেন আপনার কাছে একটা প্লে স্টোর আছে, আপনার মোবাইলে ইনস্টল করা আছে, এখন প্লে স্টোরে কোনো একটা আপডেট আসছে, তো আপনি যদি মোবাইলের প্লে স্টোরটাকে আপডেট করেন তখন সেটা কিন্তু শুধুমাত্র প্লে স্টোর আপডেট হবে। তাহলে আমরা মেইনলি এই প্লে স্টোর আপডেট করা বা আমাদের এই লিনাক্সের যে সফটওয়্যারগুলো রয়েছে, প্যাকেজগুলো রয়েছে, এটা যেখানে রাখা আছে, আমরা যদি ওই প্লে স্টোরের মতো যেখানে রাখা আছে সেটা যদি আপডেট করতে চাই তখন আমাদের করতে হবে sudo apt আপডেট, মানে লিস্টিংটাকে সে আপডেট করবে। আমি যদি এন্টার বাটন চাপলে পাসওয়ার্ড দিবে, পাসওয়ার্ড যদি আমরা দেই, পাসওয়ার্ড মানে ভুল টাইপ করেছি আমি, তাহলে দেখেন এই যে আমরা আপডেট কমান্ড ব্যবহার করলে আমার এরকম করে আপডেট হওয়া শুরু করবে। মানে হচ্ছে আমরা প্লে স্টোরে যেভাবে প্লে স্টোরে আপডেট করা যে কথা, sudo apt আপডেট দিয়ে লিনাক্সের যে প্যাকেজগুলো আছে এর লিস্টিংগুলো যেখানে আছে আপনার ইউআরএলটা ওটা আপডেট করা একই কথা। আমি যেহেতু আমার অনেক সময় লাগবে আমি কন্ট্রোল সি দিয়ে আমি আপডেট টিনটা কেটে দিচ্ছি। এবার আর একটা হচ্ছে sudo apt আপগ্রেড। আমরা বিভিন্ন সময় দেখবেন যে আমাদের সফটওয়্যার নিজেদের সফটওয়্যার আপডেট করতে হয়, মানে আপনি যেখান থেকে মাইক্রোসফট স্টোর হতে পারে অথবা প্লে স্টোর হতে পারে, প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামাইছেন, ওই অ্যাপসটার মধ্যে দেখবেন মাঝে মাঝে আপডেট আসে, যেমন আমাদের ফেসবুকে আপডেট আসে। এখন আপনি যে লিনাক্সে অনেকগুলো প্যাকেজ ব্যবহার করেন, অনেকগুলো সফটওয়্যার ব্যবহার করেন, এখন ওই সফটওয়্যার রিলিজ আসছে, ওই সফটওয়্যার আপডেট আসছে, তখন আপনি কোন কমান্ড ব্যবহার করে ওই সফটওয়্যারটাকে আপডেট করবেন? আপনি sudo apt আপগ্রেড কমান্ডটা ব্যবহার করবেন। sudo apt আপগ্রেড ড্যাশ ওয়াই, মানে আমরা যতগুলো পারমিশন আসবে সবগুলোকে আমরা ওয়াই বলে, মানে ইয়েস বলে দিলাম আর কি। তো আমরা যদি ইয়েস করে দেই তাহলে হচ্ছে আমাদের sudo apt আপগ্রেড কমান্ডটা কাজ করতে থাকবে। আমি আপাতত এটা আপগ্রেড করতেছি না, কন্ট্রোল সি দিয়ে আমি আপগ্রেড রেটিংটা অফ করে দিচ্ছি। তাহলে sudo apt আপডেট কমান্ড এবং আপডেট কমান্ড কেন ব্যবহার করে সেটা আমরা আশা করি বুঝতে পেরেছি, এবং এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখতে পেরেছি। এবার আমাদের আরেকটা কাজ থাকবে, সেটা হচ্ছে আমরা কিভাবে আহ, এই ফাইলের আমাদের যে লিনাক্স এনভায়রনমেন্ট যেটা ব্যবহার করছি, লিনাক্সের পাসওয়ার্ডটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, এই পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় এটা আমরা দেখব। তাহলে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রে পাসওয়ার্ড পাস wd নামে একটা ফাইল আছে, সেই ফাইলের মধ্যে যদি আমি ইউজারের নাম লিখি, আমাদের ইউজার নাম হচ্ছে কালী, তো আমি যদি ইন্টার দিই আমার পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবে। আমার পাসওয়ার্ড অলরেডি আমি চেঞ্জ করবো না, আমি যদি চেঞ্জ করতে চাই কারেন্ট পাসওয়ার্ড যেটা আছে এটা আমাদের দিয়ে দিতে হবে। কারেন্ট পাসওয়ার্ড আপনি দিলে পাসওয়ার্ড যখন আপনি দিবেন তখন কিন্তু দেখবেন যে পাসওয়ার্ড টাইপিংটা দেখা যাচ্ছে না, সমস্যা নাই। আপনি যদি রিয়েলি পাসওয়ার্ড দিয়ে থাকেন, আসল মানে কারেক্ট পাসওয়ার্ড দিয়ে থাকেন, কারেক্ট পাসওয়ার্ড দেওয়ার পর আপনার ইন্টার বাটন যদি আপনি চাপেন, তো ইন্টার বাটন আমি মনে করেন পাসওয়ার্ড চেঞ্জ করবো না, আমি তারপরেও দিচ্ছি। এই যে আমার নিউ পাসওয়ার্ড দিতে বলছে, তো নিউ পাসওয়ার্ড মনে করেন আমি কিছু একটা দিচ্ছি, আমাকে রিটাইপ করতে বলতেছে, যদি পাসওয়ার্ডটা নেবে না, তো আমাকে বলতে আমি ছোট একটা পাসওয়ার্ড দিচ্ছি, এই জন্য পাসওয়ার্ডটা নিচ্ছে না, বলতেছে ইউ মাস্ট চুজ এ লঙ্গার পাসওয়ার্ড। তো আমাদের একটা লঙ্গার বা বড় একটা পাসওয়ার্ড দিতে হবে, আমি ছোট একটা পাসওয়ার্ড দিচ্ছি এই জন্য। তো আমি আবারও দিচ্ছি, নিউ পাসওয়ার্ড দিলাম, আমি পাসওয়ার্ডটা লং পাসওয়ার্ড দিয়েছি, আমার পাসওয়ার্ডটা সাকসেসফুলি আপডেট হয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় এটা আপনারা দেখলেন। এবার হচ্ছে আমাদের কাজ থাকবে, যেহেতু আমরা ইন্টারনেটের দিকে যাচ্ছি আস্তে আস্তে, তো ইন্টারনেটে আপনি কিভাবে কাজ করবেন? ইন্টারনেটে কাজ করার আগে আমাদের ফার্স্ট চেক করতে হবে যে আমরা আমাদের যে লিনাক্স এনভায়রনমেন্ট যেটা ব্যবহার করছি এটা আসলে নেট কানেকশন ঠিক আছে কিনা। তো নেট কানেকশন ঠিক রাখার জন্য আমরা অধিকাংশ ক্ষেত্রে আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমের এই যে আমাদের যদি ফাইলে চলে যাই, ফাইলে গিয়ে আমরা হচ্ছে আমাদের এখান থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স, আমি ভিএম ম্যানেজ সেটিংস, সরি আমি ভুলে গেছি আসলে। এই যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, মানে হচ্ছে আমরা ভিএম এ চলে গেছি, ভিএম এ যাওয়ার পর সেটিং এ চলে গেছি, সেটিং এ যাওয়ার পর অ্যাডাপ্টার বাটন চাপবেন, এখানে ব্রিজ কানেকশন এটা ঠিক করে দেবেন ফার্স্টে, এটা ব্রিজ কানেকশন দিবেন, এরপর হচ্ছে আপনি ওকে বাটন প্রেস করবেন। ওকে বাটন প্রেস করার পরে আমাদের ঠিক আছে কিনা নেট কানেকশন এটা দেখার জন্য আমরা এই যে এই পাশে দেখেন এই যে এখানে একটা আইকন দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করলাম, ওয়্যার্ড কানেকশন, এটা আমি ক্লিক করলাম, আমার ওয়্যার্ড কানেকশন তৈরি হয়ে গেছে।
তো এই ক্ষেত্রে আমরা কি করবো, এই ক্ষেত্রে আমরা চেক করে দেখবো যে আমাদের আসলে নেটওয়ার্ক ঠিক আছে কিনা। তাহলে আমরা নেটওয়ার্ক ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য পিং কমান্ড ব্যবহার করতে পারি, ping google.com। ping google.com করলে দেখেন এখানে বাইট ট্রান্সফার হচ্ছে, তার মানে হচ্ছে আমার গুগলের সাথে সে কি করতে কমিউনিকেশন করতে পারছে। আর গুগলের সাথে কমিউনিকেশন করা মানে হচ্ছে আপনার ডিভাইসটা লাইভে আছে, মানে আপনার ডিভাইসটা অনলাইনে আছে। আমি কন্ট্রোল সি দিয়ে কেটে দিচ্ছি। তো এই দেখেন এখানে 0% প্যাকেট লস, মানে আমার সবগুলো প্যাকেট আসলে গুগলের সাথে কমিউনিকেশন হয়েছে। তো ঠিক আছে, আমরা আসলে নেট কানেকশন ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা কিভাবে নেট থেকে কোন একটা প্যাকেজ অথবা গিট রিপোজিটরি কিভাবে আমরা এখানে ক্লোন করে নিয়ে আসবো, এটা আমরা দেখবো। তাহলে এক্ষেত্রে নেটে আমরা এই ব্রাউজার যেটা আছে ফায়ারফক্স, আমরা ফায়ারফক্সে চলে গেছি। ফায়ারফক্সে চলে গিয়ে আমি যদি একটা মানে জাস্ট ছোট একটা মানে ফিশিং টুল, সেটা হচ্ছে জেটফিশার গিটহাব লিখে সার্চ করতে পারেন, তাড়াতাড়ি চলে আসবে। নেট কানেকশন মনে হয় আমার একটু স্লো। তো জেটফিশার, এই যে দেখেন এখানে জেটফিশারের এটা আছে, রিপোজিটরিটা আছে। তো আমরা চাচ্ছি যে জেটফিশার আমরা হচ্ছে আমাদের এখানে ব্যবহার করব। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করতে পারেন, আপনি গিটহাবে চলে যেতে হবে। গিটহাবে যাওয়ার পরে যে কোড যেটা আছে কোডের মধ্যে যাবেন, এখান থেকে এই যে এটা কপি করবেন, এই যে দেখা যাচ্ছে কপি বাটন, এই কপি বাটনে প্রেস করবেন। তো কপি বাটনে প্রেস করার পর আপনি আপনার টার্মিনালে চলে আসবেন। টার্মিনালে এসে আমরা ক্লিয়ার করে নিচ্ছি। টার্মিনালে এসে যেটা কাজ সেটা হচ্ছে গিট ক্লোন লেখা, গিট ক্লোন যেটা কপি করে নিয়ে আসছে সেটা কন্ট্রোল শিফট ভি দিয়ে প্রেস করলাম। এবার যদি আমি এন্টার বাটন চাপি, তো দেখতে পারবেন আমার এই জেট ফিশারটা ক্লোনিং শুরু হয়ে যাবে। তার মানে ইন্টারনেট থেকে কোন একটা রিপোজিটরি যদি আপনি ক্লোন করতে চান, আপনার যে কমান্ডটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে গিট ক্লোন কমান্ড ব্যবহার করতে হবে। এছাড়াও আমাদের আরো কিছু কমান্ড রয়েছে। তো এখানে আমরা দেখবো যে এখানে আমাদের কিভাবে কোন একটা exe ফাইল, কোন একটা sh ফাইলকে পারমিশন দিতে হয়। তো sh ফাইলের পারমিশন দেওয়ার জন্য মূলত আমরা এই জেটফিশার থেকে একটা রিপোজিটরি নিয়ে আসছি। তো আমরা যদি ls কমান্ড ব্যবহার করি, এখান থেকে জেটফিশার নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন। তো আমরা cd করে জেটফিশার ভিতরে চলে যাব। জেটফিশার চলে আসছি। তো এখান থেকে অনেকগুলো স্ক্রিপ্ট রয়েছে। তো আমরা jetfisher.ssh ফাইল যেটা আছে এটা আমাদের রান করতে হবে। তো ssh jetfisher.ssh বা স্ক্রিপ্টিং ফাইল যেগুলো আছে, এই স্ক্রিপ্টিং ফাইলগুলোকে যদি আপনি রান করতে চান, এই ক্ষেত্রে আপনাকে পারমিশন দিতে হয়। তো আমরা পারমিশন কিভাবে দেই, চেঞ্জ মোড এক্সিকিউটেবল পারমিশন, চেঞ্জ মোড প্লাস এক্স, এবং হচ্ছে আমরা যদি জেটফিশারের নাম লিখি তাহলে আমার জেটফিশার যেটা আছে এটার এক্সিকিউটেবল পারমিশন পেয়ে যাবে। এই এক্সিকিউটেবল পারমিশন পেয়ে গেছে। এখন এক্সিকিউটেবল পারমিশন যা আছে এটা আমরা কিভাবে চেক করতে পারি, এক্সিকিউটেবল পারমিশনটা থাকার জন্য আমরা ls ড্যাশ la কমান্ড প্রেস করতে পারি। এখন এই যে আমার জেটফিশার যেটা আছে, জেটফিশারের মধ্যে দেখেন এক্সিকিউটেবল পারমিশন আছে। কিভাবে এক্সিকিউটেবল পারমিশন আছে, এই দেখেন এই যে প্লাস, এখানে x দেখতে পাচ্ছেন, এখানে x দেখতে পাচ্ছেন, তিনটা জায়গায়, মানে আপনার গ্রুপ, ইউজার্স এবং হচ্ছে আদার্স যারা আছে সবার ক্ষেত্রেই, মানে গ্রুপ ওনার এবং আদার্স যারা আছে মানে অন্য ইউজার যারা আছে সবাই আসলে কি করতে পারবে, এটা এক্সিকিউট করতে পারবে, এক্সিকিউটেবল পারমিশনটা আছে। তো এক্ষেত্রে আমরা এক্সিকিউটেবল পারমিশনটা কিভাবে দিছি, এই যে চেঞ্জ মোড প্লাস এক্স এবং হচ্ছে জেটফিশার করছি আমরা। এখন আমরা চাচ্ছি যে এটাকে আমরা রান করব। তো কিভাবে রান করব, এই যে ডট বাটন চাপবেন, স্ল্যাশ বাটন চাপবেন, এরপরে যদি আপনি জেটফিশার লেখেন, লেখার সাথে সাথে এন্টার দেবেন। এটা আমরা কিভাবে উইন্ডোজে যেভাবে কোন একটা exe ফাইল রান করি সেম একইভাবে এখানে হচ্ছে এই আমাদের জেটফিশারের ডট sh বা স্ক্রিপ্টিং ফাইলটা এখানে কি হয়ে যাবে, রান হয়ে যাবে। তার মানে আপনি কিভাবে একটা ফাইলকে পারমিশন দিবেন ওই ব্যাপারটা আমরা এখন ক্লিয়ার হয়েছে আশা করি। এরপরে আমাদের যে বিষয়গুলো দেখতে হবে সেটা হচ্ছে আরো কিছু কমান্ড আছে। আমরা ফাইল সার্চ এবং ফাইল ম্যানিপুলেশন, তো ফাইল সার্চ এবং ফাইল ম্যানিপুলেশন কিভাবে করতে হয়, মনে করেন আপনি লিনাক্সের অনেকগুলো ফাইল আছে আপনার। তো এখন আপনি একটা ফাইল আপনি নাম জানেন কিছুটা, কিন্তু আপনি ভুলে গেছেন যে এই ফাইলটা কোথায় আছে। তখন আপনি কিভাবে এই কমান্ডটা বা কিভাবে খুঁজে পেতে পারেন, আমি সিডি করে একদম ব্যাগে চলে যাচ্ছি। এখানে মনে করেন আমাদের এখানে এই ডিরেক্টরিতে একটা টিটি নামে একটা ফাইল আছে। তো আমি টিটি নামে খুলছিলাম একটা ফাইল, কিন্তু আসলে কোথায় আছে সেটা আমি জানি না। তো এক্ষেত্রে কি কমান্ড ব্যবহার করতে হয়, এক্ষেত্রে ফাইন্ড কমান্ড ব্যবহার করতে হয়। ফাইন্ড স্ল্যাশ, স্ল্যাশ মানে হোম ডিরেক্টরি থেকে শুরু করে যত রকম সাব ডিরেক্টরি আছে সে সবগুলো জায়গায় সে কি করবে, সার্চিং করবে। তো আমরা ফাইন্ডের পরে হোম ডিরেক্টরি দিলাম এবং ড্যাশ নেম দিলাম। আমরা নেম দেওয়ার পর আমাকে ফাইলের নামটা দিতে হবে। আমাদের ফাইলের নাম হচ্ছে ttt.txt, এই ফাইলটা। এরপরে আমাদের এই কমান্ডটা যদি আমি রান করি, রান করলে দেখবেন অনেক এরর আসবে। যেমন আমি যদি রান করে দেখি, আমি যদি রান করি, এ দেখেন যে জায়গাগুলোতে আমার পারমিশন নাই, মানে আমার রুট ডিরেক্টরিতে গিয়ে খোঁজার চেষ্টা করতেছে, ওগুলোতে আমার পারমিশন ডিনাই লেখাটা আসতেছে। তো এটা আমরা কিভাবে আসলে মিটিগেট করতে পারি, এটা আসলে কিভাবে সরাইতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কন্ট্রোল সি দিয়ে কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পর আমরা হচ্ছে এই যে পারমিশন ডিনাই, মানে এই ইরর গুলা যেন না আসে, সেই ইরর গুলাকে আমরা
ডিসকার্ড করে ফেলতে পারে, মানে একদম মানে ডাস্টবিনে ফেলে দিতে পারে। সেটা কিভাবে? আমরা ফাইন্ড কমান্ড ব্যবহার করলাম, স্ল্যাশ ব্যবহার করলাম, নেম ব্যবহার করলাম, ড্যাশ টিটি ডট টিএক্সটি ব্যবহার করলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা ইরোটাকে বললাম যে ডেভ, আমাদের এই যে কাজগুলো আছে বলতেছি সেগুলো হচ্ছে কোথায় চলে যাও, ডেভ নালে চলে যাও। ডেভ, আমি ভুল লিখেছি কি, আমি ভুল দেখি কাজ করে কিনা, পারমিশন নিয়ে আসছে, আমি ভুল লিখছি। আমি এখন আমি যে ভুল লিখছি আমার কিন্তু কমান্ডটা মনে নাই। আপনার কিন্তু কমান্ড সকলে মুখস্থ করতে হবে ব্যাপারটা এরকম না। আমার কমান্ডটা কিন্তু আমি এখনই কিন্তু আসলে ডেভ নাল কমান্ডটা ভুলে গেছি কিভাবে। তো আমি এটা কিভাবে, আমি যে ওই যে কি বলে এটাকে, আমি ফাইন কমান্ড যে ব্যবহার করছি এটা আমি কিভাবে চেক করব? এটা চেক করার ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি এরকম হিস্টোরি। আমি এত যত রকম ফাইন কমান্ড ব্যবহার করেছি, মানে যত কমান্ড ব্যবহার করেছি এটা আমি কিভাবে দেখতে পারবো, আমি হিস্টোরি চেক করতে পারবো। আমি হিস্টোরি, এই যে এটাকে বলে পাইপ সাইন, এই পাইপ সাইনটা কোথায় আছে? ইন্টার বাটনের উপরে। আপনি যদি কিবোর্ডের রাইট সাইডে দেখেন ইন্টার বাটনের উপরে একটা পাইপ সাইন আছে, গ্রেপ করা। আমি বললাম গ্রেপ, তুমি ফাইন্ড কমান্ড ব্যবহার করছি, এই ফাইন্ড ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা থাকার মানে আছে এরকম যতগুলো লাইন আছে হিস্টোরির মধ্যে সেগুলো আমাকে প্রিন্ট করে দেখাও। এই যে দেখেন এখান থেকে এই যে আমাদের এই ফাইন কমান্ড এগুলো যেভাবে দেখতে পাচ্ছেন আমি এইগুলো ফাইন কমান্ড ব্যবহার করেছি। তার মানে এই ফাইনগুলো আমার এটা কিন্তু ভুল ছিল। তার মানে এই দেখেন আমি কি দিয়েছিলাম, 2 দেই নাই। 2 মূলত ইররের জন্য, 0 হচ্ছে আউটপুটের জন্য, 1 0 হচ্ছে ইনপুটের জন্য, আর 1 হচ্ছে আউটপুটের জন্য, আর হচ্ছে 2 হচ্ছে আপনার ইররের জন্য। তো আমরা ইরর গুলাকে বাইপাস করতে যাচ্ছি, ইরর গুলাকে ডিসকার্ড করতে যাচ্ছি। এই ক্ষেত্রে আমরা ফাইন কমান্ড ব্যবহার করব, ফাইন হোম ডিরেক্টরি ড্যাশ নেম ttt.txt। এবং এই দেখেন আমরা ইরোরটাকে কি করতে যাচ্ছি, মিটিগেট করতে যাচ্ছি। যত ইরোর পারমিশন ডিনাই নামে যে ইরোর গুলো আসতেছিল ওগুলোকে আমরা মিটিগেট করতে যাচ্ছি। ওই ক্ষেত্রে টু দিব, ডেভ নাল ব্যবহার করব, ডেভ নাল ব্যবহার করলাম। এবার যদি আমি ইন্টার দেই দেখেন এটা স্টাক হয়ে আছে, মানে আমার শুধুমাত্র এবার ইরোর গুলো শো করবে না, যে জায়গায় .ttxt ফাইলটা পাবে শুধুমাত্র সেই ডিরেক্টরি গুলো এখানে শো করবে। আশা করি আপনি কোন একটা লিনাক্স ডিরেক্টরির মধ্যে কোন একটা ফাইল কিভাবে সার্চ করতে হয়, কিভাবে ফাইল খুঁজে বের করতে হয় ওই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব শুধুমাত্র এভাবে ফাইল খুঁজে পাওয়া, মাঝে মাঝে তো আমাদের মনে নাও থাকতে পারে যে আমার টিটিটি ফাইলটার নাম মনে আছে, আমি সরাসরি সার্চ করছি চলে আসছে। কিন্তু এমন হতে পারে যে আমার ফাইলের নামই মনে নাই, শুধুমাত্র এটা টিএক্সটি ফাইল ছিল, সেই টিএক্সটি ফাইলগুলা আমি খুঁজতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে কি করতে হবে, ওই ক্ষেত্রে আপনি যে ফাইন্ড কমান্ড ব্যবহার করবেন। আপনি যদি শুধুমাত্র ডেস্কটপে খুঁজতে চান তাহলে আমাকে ডেস্কটপ দিয়ে দিতে হবে, হোম কালি ডেস্কটপ। আপনি যদি এইভাবে না দেন তাহলে সেভাবে দেওয়া যেতে পারে টিল্ডা সাইন দিয়ে, আর ডেস্কটপ টিল্ডা সাইন দিয়ে ডেস্কটপ দিতে পারেন। তার মানে আপনার আগে ডিরেক্টরি গুলাকে আর সে লেখার দরকার নেই। টিল্ডা সাইন এটা কোথায় আছে, এটা হচ্ছে এসকেপ বাটন যেটা আছে, এসকেপ বাটন ইএসসি বাটন যেটা আছে ওই বাটনটার নিচে আছে হচ্ছে আপনার টিল্ডা সাইনটা, এই যে টিল্ডা সাইন বলে এটাকে, এই টিল্ডা সাইনটা আছে। এবার আমি চাচ্ছি ডেস্কটপের মধ্যে সার্চ করব, কি সার্চ করব, আমি হচ্ছে ড্যাশ নেম দিয়ে আমি বললাম যে আমার শুধুমাত্র যত রকম টিএক্সটি ফাইল আছে, যত রকম টিএক্সটি ফাইল আছে সবগুলো টিএক্সটি ফাইল স্টার মারা মানে যতগুলো সবগুলো আসবে। এবার হচ্ছে তুমি এরর গুলাকে বাইপাস করে দাও, এরর গুলাকে বাইপাস করে দেওয়ার জন্য ডেভ নাল, আমি যদি ইন্টার বাটন চাপি এই দেখেন আমার ডট টিএক্সটি নামে ডেস্কটপে যতগুলো ফাইল আছে সবগুলা সে এখানে কি করছে, শো করছে যতগুলো টেক্সট ফাইল আছে। তো আমার যেহেতু ডেস্কটপে নাই, এটা হয়তো হোম কালিতে আছে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা একদম রুট ডিরেক্টরি ব্যবহার করব, ফাইন্ড হোম ডিরেক্টরি ব্যবহার করলাম। এরপর হচ্ছে ড্যাশ নেম, এরপরে যত রকম টেক্সট ফাইল আছে দুনিয়ার সব শো করবে একদম, টু স্ল্যাশ ডেভ নাল। আমি যদি ইন্টার করি আমার হোম কালি থেকে শুরু করে সাব ফোল্ডার যত ফোল্ডার আছে দুনিয়ার লিনাক্স এর মধ্যে যত রকম টেক্সট ফাইল আছে সবগুলা শো করবে। এ দেখতে পাচ্ছেন দুনিয়ার সব টেক্সট ফাইল শো করতেছে। তো এটা একটা মানে ওয়ে যে আপনি কিভাবে আসলে একটা ফাইল থেকে কিভাবে আপনার ফাইলটা কোথায় আছে সেটা আপনি খুঁজে বের করতে পারেন। এরপরে আমরা দেখবো যে পার্টিকুলার ফাইলের মধ্যে কোন একটা লেখা আছে কিনা সেটা আমরা কিভাবে ফাইন্ড করব। তো আমরা যখন ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করতে চাই আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পাসওয়ার্ড ফাইল নিয়ে কাজ করতে হয়। তো আমরা যখন কোন একটা জায়গা থেকে কোন একটা পাসওয়ার্ড ফাইল ডাম্প করি তখন ওই ক্ষেত্রে আমাদের ওই পাসওয়ার্ড ফাইলের মধ্যে অ্যাডমিন বা পাসওয়ার্ড নামে কোনো ওয়ার্ড আছে কিনা সেটা আমরা খুঁজে বের করতে হয়। তাহলে এটা কিভাবে খুঁজে বের করবেন, তাহলে এটা খুঁজে বের করার জন্য আপনাকে কি কমান্ড ব্যবহার করতে হবে, এটা খুঁজে বের করার জন্য আপনাকে গ্রেপ কমান্ড ব্যবহার করতে হবে, জিআরইপি গ্রেপ। মনে করেন আমার একটা কমান্ড ফাইল আছে যে আমি কমান্ড নামে একটা ফাইলটাকে আমি আমার যত রকম কমান্ডস আমি ব্যবহার করেছি এই কমান্ড, যেমন আমি যদি একটু ক্যাট করে দেখাই, ক্যাট কমান্ড কমান্ডস
দেখেন যে আমার এখানে 2087টা হচ্ছে কমান্ড ব্যবহার করেছি আমি। তো এখান থেকে আমি চাচ্ছি যে যে কমান্ডের মধ্যে আমি হচ্ছে এই যে হু এম আই ব্যবহার করেছি, এই হু এম আই ব্যবহার করেছি সেই লাইনগুলো আমাকে শো করাইতে। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, গ্রেপ কমান্ড ব্যবহার করব। গ্রেপ কমান্ড ব্যবহার করলাম এবং আমি চাচ্ছি যে শুধুমাত্র যেগুলাতে আমি কি ব্যবহার করেছি, যেগুলাতে হু এম আই ব্যবহার করেছি, হু এম আই ব্যবহার করেছি, ওগুলা যেন আমাকে শো করে দেয়। তাহলে হু এম আই এবং কোন ফাইলের মধ্যে থেকে, এটা হচ্ছে কমান্ড ডট টিএক্সটি, এই ফাইলের মধ্যে থেকে। এ দেখেন আমাকে কিন্তু বলে দিচ্ছে সে কোন কোন লাইন, আমি এই লাইনে হু এম আই আছে আমার, এই লাইনে হু এম আই আছে, এই লাইনে হু এম আই আছে। তারপরে আমি হু এম আই যত জায়গায় ব্যবহার করেছি এবং আমার এই ফাইলের মধ্যে যে যে লাইন আসলে হু এম আই লেখাটা আছে সেই লাইন সহ এখানে আমাকে কি করেছে, শো করেছে। তাহলে আশা করি একটা ফাইলের মধ্যে কোন একটা ওয়ার্ড আছে নাকি নাই সেটা আমরা টেস্ট করতে পারি। যেমন আমি যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিই, যেমন হচ্ছে আমি যদি গ্রেপ কমান্ড ব্যবহার করি, আমরা কি করি যে অ্যাডমিন ফাইল যখন আমরা কোন একটা ইথিক্যাল উদ্দেশ্যে, এডুকেশনাল উদ্দেশ্যে যখন আমরা কোন একটা ওয়েবসাইটের ডেটা ডাউন করি ডেটাবেস থেকে, তখন আমাদের অ্যাডমিন পাসওয়ার্ড এবং অ্যাডমিনের ইউজার এগুলো আমাদের দরকার হয়। তো আমরা কি করি, একটা ফাইল থেকে যে অ্যাডমিন নাম দিয়ে এগুলো খোঁজার চেষ্টা করি যে এই ফাইলের মধ্যে অ্যাডমিন নাম কোনো একটা জিনিস আছে কিনা। বলছি এই ফাইলের মধ্যে অ্যাডমিন নামে কিছু একটা নাই, আমি তো আমরা দেখবো যে আমাদের এই কমান্ডস এর মধ্যে অ্যাডমিন নামে কোনো একটা ওয়ার্ড আছে কিনা। তাহলে আমি গ্রেপ কমান্ড ব্যবহার করলাম, এরপর হচ্ছে অ্যাডমিন ব্যবহার করলাম, এরপর হচ্ছে আমি কমান্ডস নামে আমার ফাইলটা দিয়ে দিচ্ছি। তো দেখেন আমি এই এই কয়েকটা জায়গায় আমি কি ব্যবহার করেছি, এই কয়েকটা জায়গায় আমি হচ্ছে অ্যাডমিন ওয়ার্ডটা ব্যবহার করেছি। তাহলে কিভাবে আসলে আপনি কোন একটা ফাইলের মধ্যে পার্টিকুলার ওয়ার্ড ধরে ধরে খুঁজে বের করতে পারেন, ওই কাজটা আমরা এখন দেখেছি। এরপরে হচ্ছে আমাদের আরো কিছু কাজ আছে, আমরা হচ্ছে চাই যে কিভাবে হচ্ছে আপনি লিনাক্স যখন ইউজ করবেন, তো লিনাক্স ইউজ করার ক্ষেত্রে আমাদের আরো কিছু কাজ আছে। আমাদের ছোট ছোট কিছু কাজ আমরা নেট থেকে অনেক কিছু ব্যবহার করে থাকি, কোন একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়। যেমন এখানে মনে করেন আমার একটা, এখানে যদি আমি কোডিয়াম যেটা আছে, লিনাক্স অটোমেটিক নাই, যেমন কোডিয়াম এটা আমাদের কোড করার ক্ষেত্রে ব্যবহার করি, ভিএস কোডিয়াম যেটা আছে, তো এটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার ক্ষেত্রে আমাদের অধিকাংশ ক্ষেত্রে ডট ডেভ ফাইল ব্যবহার করতে হয়। ডট ডেভ ফাইল মানে আমাদের ডেভিয়ান ভার্সনের জন্য যে ফাইলটা, ওই ফাইলটা ব্যবহার করতে হয়। এখন আপনি কোন একটা ডেভ ফাইল যখন আপনি কোন একটা জায়গাতে ডাউনলোড করবেন, যেমন আপনি ইন্টারনেটে যদি চলে যান, আপনি যদি এখানে লিখে সার্চ করেন ভিএস কোডিয়াম, ভিএস কোড দিয়ে আমরা কি করি, ভিএস কোড দিয়ে আমরা কোন একটা, এটা কোড এডিটর মানে আইডিই বলে, তো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো এখানে হচ্ছে আমরা কোড এডিট করি, মানে হচ্ছে আমাদের কোড লেখালেখি করি, পাইথন হতে পারে, সি সি প্লাস প্লাস যেটাই হোক না কেন, আমরা বিভিন্ন কোডিং এখানে আমরা প্র্যাকটিস করি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি আমাদের লিনাক্সে যেহেতু ভিএস কোড নাই, এখানে ভিএস কোডিয়াম আমরা ইনস্টল করতে পারি, আপনি সাবলাইম টেক্সট ইনস্টল করতে পারেন, যেটা মনে হয় সেটা, আপনি যত রকম অনেক রকম আইডিয়া আছে। তো আমরা যদি ভিএস কোডিয়াম যেটা আছে ওটা যদি আমরা ডাউনলোড করতে চাই, তো ওইটি কিভাবে করবো, যেমন ভিএস কোডিয়াম লিখছি আমি, ভিএস কোডিয়াম লিখে সার্চ করার পরে আমার ভিএস কোডিয়ামের যে ওদের অফিসিয়াল সাইট যেটা আছে ওই সাইটটা এখানে শো করছে, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে নিচে যদি চলে যান, এই ভিএস কোডিয়ামটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি আবার বলছি এই ডাউনলোড রিলিজ বাটনে চাপলে আমি এখান থেকে ডাউনলোডিং শুরু হবে। তো এখান থেকে ডাউনলোডিং শুরু হলে দেখতে পারবেন, আমি ক্যান্সেল করে দিব এখনই, যদিও আমাদের এটা আসছে আমার কাছে। তো আমি এটা ক্লিক করলাম, এটা ডাউনলোডিং শুরু হবে। আচ্ছা এখানে ভার্সনগুলো দেখাবে আমাকে, ভার্সনটা হচ্ছে আমার, যেহেতু আমরা লিনাক্স কালি লিনাক্স ব্যবহার করছি, কালি লিনাক্সের যে যদি কখনো ডেভ ফাইল মানে কালি লিনাক্সের এক্সটেনশন ওয়ালা যদি ফাইল ডাউনলোড করতে চান, এক্ষেত্রে আপনাকে সবসময় ডেভিয়ান ভার্সনের ফাইলগুলা, ডেভিয়ান ডিস্ট্রিবিউশনের যে ফাইলগুলো সেগুলো আমরা ডাউনলোড করতে হবে। তাহলে আমাদের এই যে ভিএস কোডিয়ামের ডেভ ভার্সন যেটা আছে লিনাক্সের, এটা আমরা ডাউনলোড করবো। আমি এটা ক্লিক করলাম, ক্লিক করলে আমার ডাউনলোডিং শুরু হবে। ডাউনলোডিং শুরু হচ্ছে, আমার এটা অলরেডি আছে, আমি এটা আপাতত ক্যান্সেল করে দিচ্ছি। এখন এই ডেভ ফাইলটা যখন আছে, ডেভ ফাইলটা আপনি ডাউনলোড হওয়ার পরে এটা আপনি ইনস্টল করবেন কিভাবে। তো ইনস্টল করার জন্য আমরা যে কমান্ডটা ব্যবহার করব, আমি যদি এখানে চলে যাই, আমার কমান্ড লাইনে চলে গেছি, আমি এলএস কমান্ড ব্যবহার করলাম। এখানে আমার ভিএস কোডিয়ামটা কোথায় আছে, ভিএস কোডিয়ামটা এখানে নাই, ভিএস কোডিয়ামটা সিডি ডাউনলোডস আছে যত সম্ভব, সিডি ডাউনলোডস, সিডি ডাউনলোডস এলএস করলাম, এই যে ভিএস কোডিয়ামটা এই জায়গায় আছে। তো আমি যদি এটাকে ইনস্টল করতে চাই, এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে হচ্ছে আমাকে ব্যবহার করতে হবে sudo dpkg install /codium। এটা যদি আমি লিখি তাহলে হচ্ছে আমার এই যে .dev ফাইল যেটা আছে এটা ইনস্টলিং শুরু হবে। পাসওয়ার্ড দিতে বলতেছে, পাসওয়ার্ড দিছি, দেখেন আমার ইনস্টলিং শুরু হবে। তার মানে একটা exe ফাইল অথবা কোনো একটা সফটওয়্যার অথবা কোনো একটা প্যাকেজ, বিশেষ করে সেটা যদি ডেভিয়ানের জন্য হয়, .dev হয়, তখন আপনি সেটা কিভাবে ইনস্টল করবেন ওই প্রসেসটা আমরা এখানে দেখেছি। তো ঠিক আছে, এতটুকুই। এরপরে হচ্ছে আমরা আর কি প্র্যাকটিস করতে পারি, তাহলে আমরা অনেক কিছু দেখেছি আমাদের লিনাক্সের ফ্লেক্সিবিলিটি ব্যবহার করার ক্ষেত্রে আমরা কিভাবে আসলে কমান্ডগুলো প্র্যাকটিস করতে পারি। এছাড়াও আমরা যখন ইথিক্যাল হ্যাকিং সেক্টরে প্র্যাকটিস করতে যাব, আমাদের বিভিন্ন টুলস রয়েছে, এখানে আমরা সেই টুলসগুলোর কমান্ড
কোথায় আছে সেটা আমরা কিভাবে দেখব। সেই আমরা হচ্ছে আমাদের যে কমান্ডগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন আমি এখানে ব্যবহার করলাম যে সিপি কমান্ড, এই কমান্ড আসলে কোথায় আছে। এরপর হচ্ছে আমি ব্যবহার করলাম যে হচ্ছে ভিম কমান্ড ব্যবহার করলাম, এটা কোথায় আছে। এবার ন্যানো ব্যবহার করলাম, এটা কোথায় আছে। এরপর হচ্ছে আমি যদি সিডি ব্যবহার করলাম, এই কমান্ড আসলে কোথায় আছে। আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনি কোন একটা কমান্ড এখানে আছে নাকি নাই, সেটা আপনি কিভাবে বা কোথায় দেখবেন। এটা দেখার জন্য আমরা সিডি ইউজার বিন ফোল্ডারে চলে যাব। সিডি ইউজার বিন 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 ফোল্ডারে চলে গেছি। এবার যদি আমি এলএস কমান্ড ব্যবহার করি, এখানে যত নাম দেখতে পাচ্ছেন এই নামগুলো প্রত্যেকটা এক একটা কমান্ড। তার মানে আপনি চাইলে এই কমান্ডগুলো এখানে কি করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। যেমন আমি যদি শুরুতে চলে যাই, অনেকগুলা কমান্ড দেখতে পাচ্ছেন, অনেক কমান্ড আমরা ব্যবহার করতে পারি। এই যে দেখেন এ বি দিয়ে আছে, আমরা যদি এ বি সি ডি দিয়ে চলে যাই, এ দেখেন এই সিসি কমান্ডও আছে, এরপর হচ্ছে সিডি কমান্ডও আছে। দেখেন সিডি দিয়ে এই কমান্ডগুলো, এই যে সিডি দিয়ে কমান্ডগুলো প্র্যাকটিস করছে এখানে। এই কমান্ডগুলো কোথায় আছে, এই দেখেন ক্যাট কমান্ড, এই ক্যাট কমান্ড এখানে আছে। তো যত রকম কমান্ড আছে সেই কমান্ডগুলো আপনারা বিন ফোল্ডারের মধ্যে পাবেন। মানে বিন ব্যাশ শেল যে কমান্ডগুলো ব্যবহার করতে পারে সেই কমান্ডগুলো আমরা এখান থেকে পাবো। আমি কেটে দিচ্ছি ক্লিয়ার বাটন চেপে চেপে। এরপর হচ্ছে আমরা আর কিছু দেখতে পারি, লিনাক্সের বিভিন্ন ডিরেক্টরি সাব ডিরেক্টরি। মনে করেন আপনি হচ্ছে দেখতে চান যে আমি যদি সিডি কমান্ড ব্যবহার করি, আমি চাচ্ছি যে আমার এখানে কি কি ডিরেক্টরি আছে। আমি যদি এলএস কমান্ড ব্যবহার করি, এখানে আমার এই ফোল্ডারগুলো দেখাচ্ছে, সাব ফোল্ডারগুলো দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমার ডেস্কটপ নামে এই আমাদের হোম পিডব্লিউডি করি, আমি পিডব্লিউডি করলে এই হোম কালিতে আমার ডেস্কটপ নামে একটা ফোল্ডার আছে। তো আমি চাচ্ছি যে এই ডেস্কটপের ভিতরেও কি কি ফোল্ডার আছে সেটা ট্রি স্ট্রাকচারে যেন আমরা দেখতে পারি। তো এই ক্ষেত্রে আমরা ট্রি ব্যবহার করব, ট্রি ড্যাশ L2 আমি দেখেন যদি ব্যবহার করি, এই যে আমার একটা মানে দুই লেভেলে আমরা যে আমাদের ফাইলগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। যেমন এই যে আমি যদি ডেস্কটপের কথা বলি, দেখেন হোম কালিতে আমাদের হচ্ছে ডেস্কটপ আছে। ডেস্কটপের ভিতরে কি কি আছে, যে এবিসিডি এগুলো দেখতে পাচ্ছেন। তার মানে যদি আপনার কখনো দরকার হয় যে আপনি শুধুমাত্র কোন ফোল্ডার, মানে দুইটা স্টেপে বা দুইটা লেভেলে প্রথম ফোল্ডার এবং এই ফোল্ডারের ভিতরে যে আরো ফোল্ডার গুলো আছে ওই ফোল্ডারের ভিতরে কি কি আছে সেটা যদি আপনি দেখতে চান, তখন আপনি ট্রি ড্যাশ এল যেটা আছে এটা আপনার এই কমান্ডটা প্রেস করলে আপনি দেখতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনাকে ট্রি কমান্ড যেটা আছে এটা ডাউনলোড করে নিতে হবে, ট্রিটা ইনস্টল করতে হবে। ট্রি লিখে সার্চ করলে দেখবেন যে অটোমেটিক ইনস্টল করে নেবে। যদি আপনার ইনস্টল না হয় তখন ইয়েস বাটন চাপলে অটোমেটিক ইনস্টল করে নেবে। তো মোটামুটি আপনি যদি লিনাক্সের ক্ষেত্রে ব্যবহার করতে চান, তো এই ক্ষেত্রে আমরা লাস্ট যে কমান্ডগুলো সেগুলো যদি আমরা প্র্যাকটিস করতে চাই, এই ক্ষেত্রে যেমন আমি ক্লিয়ার স্ক্রিন বারবার করতেছি, ক্লিয়ার করতে পারবেন। এবং টার্মিনাল থেকে বের হওয়ার জন্য এক্সিট কমান্ড ব্যবহার করতে পারবেন। এবং টার্মিনাল যদি আবার আসতে চান, কন্ট্রোল অল্টার টি বাটন চাপলে আপনি আবারও টার্মিনালে আসতে পারবেন। কন্ট্রোল অল্টার টি বাটন চাপছি, আমরা টার্মিনালে চলে আসছি। কন্ট্রোল শিফট প্লাস প্লাস করে আমরা ছোট বড় করতে পারছি। এগুলাই হচ্ছে আমাদের কি বলে আমাদের লিনাক্সের যে বেসিক যে কমান্ডগুলো, এই কমান্ডগুলো নরমালি ব্যবহৃত হয়। আমি যদি আরো দেখি টুকটাক যদি আরো কিছু কমান্ড থাকে, তো মোটামুটি এগুলাই আমরা হচ্ছে লিনাক্সের মধ্যে এই কমান্ডগুলো ব্যবহার করে থাকি। তো এরপরে আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা মিস করে ফেলেছি, সেটা হচ্ছে বিভিন্ন সময় আমরা যখন ইথিক্যাল হ্যাকিং সেক্টরে প্র্যাকটিস করতে চাই, আমার নিজের ডিভাইসের আইপি দরকার হয়। তো আপনার ডিভাইসের আইপি কি, আপনি কোন ইউজার হিসেবে আছেন এবং হচ্ছে আপনার আইডি কত, সেগুলো যদি আপনি প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে আপনি দেখবেন হু এম আই কমান্ড ব্যবহার করলে আপনি আসলে কোন ইউজার হিসেবে আছেন সেটা আপনি দেখতে পারবেন। এখন আপনার এই ডিভাইসে কতগুলো ইউজার আছে সেটা কিভাবে দেখবেন, এটা হোম ডিরেক্টরিতে যেতে হবে। আমি যদি পিডব্লিউডি কমান্ড ব্যবহার করি, এখন আমি হোম ডিরেক্টরিতে না, আমি কালিতে আছি। এখন কালি থেকে যদি আমি এক ডিরেক্টরি ব্যাগে চলে যেতে চাই, আমি সিডি লিখবো, সিডি লিখে ডট ডট স্ল্যাশ ব্যবহার করবো। এবার আমি কোথায় আসছি, এবার আমি হোমের মধ্যে আসছি, দেখেন হোমের মধ্যে আসছি। এবার যদি আমি এলএস কমান্ড ব্যবহার করি, আমার নরমালি কয়টা ইউজার আছে, আমার নরমালি 3টা ইউজার আছে। তো আমি আবারও সিডি করে কালিতে চলে যাচ্ছি। তো কালিতে গিয়ে আমরা হচ্ছে এবার যদি এলএস করি, দেখেন আমার এখানে কালিতে যে ফোল্ডারগুলো আছে এগুলো দেখা যাচ্ছে। তার মানে এই হোমের মধ্যে আমাদের এই লিনাক্সের জন্য কতগুলো ইউজার আছে সেই ইউজারগুলো এখান থেকে দেখা যায়। এবার আমরা চাচ্ছি যে আমাদের ইউজারগুলোর আইডি কি, আমরা কিভাবে দেখবো। এই আইডি লিখলে আমাদের ইউজারের যে আইডি আছে সেটা এখানে শো করবে। এরপর হচ্ছে আমরা চাই যে আমাদের এই ডিভাইসের যে আইপি আছে সেই আইপি কিভাবে দেখবো। আমরা আইপি দেখার জন্য উইন্ডোজ এর মধ্যে যেমন আমরা আইপি কনফিগ লিখি, তো এক্ষেত্রে আমরা ইফ কনফিগ লিখবো। আমরা ইফ কনফিগ এটা ব্যবহার করলে আমরা আইপি দেখতে পারবো। দেখেন আমার ওয়াইফাই আইপিটা এখানে শো করছে, মানে আমার ডিভাইসটা ওয়াইফাই সাথে কানেক্টেড আছে, সেই আইপিটা এখানে শো করতেছে। এছাড়া আমরা আইপি অ্যাড্রেসে ব্যবহার করতে পারি, আইপি অ্যাড্রেস আইপিএডিডিআর, আচ্ছা আইপিএডিডিআর। ওকে, আইপিএডিডিআর ব্যবহার করলেও আপনি চাইলে আপনার ডিভাইসের আইপিটা দেখতে পারবেন। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আইপিটা আমরা কোন রেঞ্জের মধ্যে আছি, এগুলো সবকিছু দেখতে পারছেন আপনি। তো ঠিক আছে, আমরা হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি। এছাড়াও আরো কিছু কমান্ড বাদ পড়ে গেছে কিনা, আর কিছু কমান্ড, মোটামুটি এগুলাই আমাদের কমান্ড ছিল।
আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস আমরা কিছু মিস্টেক করেছি, সেটা হচ্ছে আমরা কোনো একটা যদি জিপ ফাইল থাকে সেই জিপ ফাইলগুলোকে কিভাবে আনজিপ করতে পারি। তো কোনো একটা জিপ ফাইলকে যদি আমরা আনজিপ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা গানজিপ নামে একটা আহ, মানে আমাদের এক্সট্রাক্টর রয়েছে, সেটা আমরা গানজিপ ব্যবহার করি, GUN, গান জেট আইপি। আমি মূলত রকি ডট টিএক্সটি নামে একটা ডট জি জেট নামে ফাইল ছিল, ওই ফাইলটাকে আমরা এক্সট্রাক্ট করেছিলাম। ওই ফাইলটা যদি এখানে নাই, আপনি কোনো একটা জিপ ফাইলকে আনজিপ করতে গেলে গানজিপ ব্যবহার করতে পারেন। ওই ফাইলের নাম লিখবেন ডট জিপ ফাইল, সেটা অটোমেটিক আনজিপ হয়ে যাবে। তো এগুলাই ছিল আমাদের ফাইনাল লিনাক্স বেসিক কমান্ড গুলা। এছাড়াও আমরা যখন ইথিক্যাল হ্যাকিং সেক্টরে প্র্যাকটিস করতে চাই, মিশন হ্যাকার বাংলাদেশের যে কোর্স গুলা রয়েছে, সেখানে যখন আমরা আমাদের অ্যাডভান্স কমান্ড গুলো আমরা প্র্যাকটিস করি, তো ওই ক্ষেত্রে আমরা পেন টেস্টিং এর ক্ষেত্রে যে কমান্ড গুলো ব্যবহার করি, ওগুলো কমান্ডের স্ট্রাকচার, ওই কমান্ড গুলো কিভাবে আসলে ম্যানুয়ালি কিভাবে আপনি অ্যাসেসমেন্ট করবেন ম্যান কমান্ড ব্যবহার করে, অথবা হচ্ছে দেখা যায় যে আমরা হেল্প কমান্ড ব্যবহার করে আসলে কিভাবে সেগুলা কমান্ড ইউজ করতে হয়, সেই কমান্ড গুলো আমরা টোটালি দেখে থাকি। আমরা হচ্ছে আমাদের ম্যানুয়াল যেগুলো আছে এগুলো দেখে। তো লিনাক্স ব্যবহার করার ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যে কমান্ডগুলো ব্যবহার করা হয় ওগুলো দেখার চেষ্টা করেছি। আশা করি আপনার লিনাক্সের যে বেসিক কমান্ডগুলো সেগুলো আশা করি আপনার মোটামুটি ফ্লুয়েন্সি চলে আসবে। আপনি প্র্যাকটিস করতে থাকেন, ইনশাআল্লাহ আপনি উইন্ডোজ যেভাবে ব্যবহার করেন লিনাক্সও সেম ভাবে ব্যবহার করতে পারবেন। এবং আশা করি এই লিনাক্স এনভায়রনমেন্টে এবং এই আমাদের হ্যাকার এনভায়রনমেন্ট যেটাকে বলে, তো এই এনভায়রনমেন্ট আপনাকে স্বাগতম। ইনশাআল্লাহ চেষ্টা করতে থাকেন, লেগে থাকেন, সফলতা আসবেই। মিশন আকাশ বাংলাদেশের অবশ্যই সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।